আমার থেকে ভুলেও স্ত্রীর অধিকার দাবি করতে আসবেন না। আমি আপনাকে কোনোদিন ভালোবাসতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি, আর কাউকে ভালোবাসা সম্ভব না। আর আপনি তো আমার সিনিয়র। আরে রাখো তোমার ভালোবাসা। তোমার থেকে কে ভালোবাসা চাইছে? তুমি আমার থেকে কখনো স্বামীর অধিকার খাটাতে আসবে না। তোমার কি মনে হয় তোমাকে বিয়ে করেছে তার মানে তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব? হুঁ, কক্ষনো না। আমি তোমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব। হ্যাঁ হ্যাঁ, এই কথাগুলো যেন মনে থাকে। আর শুনেন, আমার ফ্যামিলি আর আপনার ফ্যামিলি কিছু জানার আগে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করতে হবে। আর রহিম আর ওই চেয়ারম্যানকে আমি ছাড়বো না। আমাদের জোর করে বিয়ে দেওয়া, শাস্তি আমি ওদের দিব। আমার গার্লফ্রেন্ড না থাকলে ওই চেয়ারম্যানের মেয়েকে ছ্যাঁকা দিতাম। আদিত্যর কথা শুনে আদিবার কেন যেন হাসি পেল। আদিবাকে হাসতে দেখে আদিত্য বলল, উফ, আসবে না তো। সত্যি আমি ওর মেয়ের 12টা বাজিয়ে দিতাম। যাই হোক, আপনি আপনার রাস্তায় যান, আর আমি আমার রাস্তায় যাই। হুম। কিন্তু সমস্যা একটা, আমি এই জঙ্গল থেকে বের হব কিভাবে? আমি তো এখানে কোনো রাস্তাই চিনি না। আর রাতের বেলা কিভাবে যাব যদি ভূত এসে আমার ঘাড় মটকিয়ে দেয়? আরে ধুর, তোমরা ঝগড়া থামাবে? একসাথে চলো। আর আদি তো বেশি চিল্লাস না তো। আরে তোর আপুকে নাকি ঘাড় মটকাতে যাবে ভূত, তার তো খেয়ে কাজ নাই। দুইজন আমার পিছন পিছন আছেন। প্লিজ রাগ তুলো না, আমার এমনিতে অনেক ক্ষুধা লাগছে। সারাদিন কিছুই খাই নাই, তার উপরে এত কাহিনী হয়ে গেল। আমার বয়ে গেছে আপনার রাগ তুলতে। আমার পিছন পিছন আসেন। আদিবা আর রাইসা আদিত্যর পেছন পেছন যেতে লাগলো। ওরা ওদের মতো চলতে থাক, আমি আপনাদের সব বুঝিয়ে বলে। আদিত্য ওর বন্ধুদের সাথে ভ্রমণ করতে এসেছিল, আর আদিবাও ওর ফ্যামিলির সাথে ঘুরতে এসেছে। আদিবা সকাল একাই বের হয় ঘুরতে। আদিবার গাড়ি রাস্তায় নষ্ট হয়ে গেলে আদিত্য আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই আদিবাকে এইভাবে দেখে সাহায্য করে। দুজন টুকটাক কথা বলে। হঠাৎ করে আদিত্যর বন্ধু এসে গাড়ি থামিয়ে দিয়ে বলে, দোস্ত, একটা সুন্দর জায়গা আছে, তাড়াতাড়ি চল। আমি আর কাউকে বলি নাই, তুই আর আমি আগে গিয়ে ঘুরে আসবো, তারপর ওদের জানাবো। কিন্তু দোস্ত, ওই মেয়েটা কি? আসসালামু আলাইকুম, আমি আদিবা। আর বলিস না, ওনার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই আমার বাইকের লিফট দিয়েছি। শোন, আগে ওনাকে ওনার জায়গায় পৌঁছে দিয়ে আসছি, তারপর ঘুরতে যাব। দোস্ত দেখ, আমার গার্লফ্রেন্ড ওইখানে অপেক্ষা করছি। যদি আরো দেরি হয়ে যায় তাহলে তো জানো কি করবি। আপু, প্লিজ প্লিজ আমাদের সাথে চলেন। আপনার স্কুটি আর আদিত্যর বাইক আমি হোটেলে রেখে আসার ব্যবস্থা করে দিচ্ছি। আপনি প্লিজ আমাদের সাথে চলেন। এখন যদি আপনাকে ওইখানে রাখতে যাই তাহলে অনেক তাহলে অনেক দেরি হয়ে যাবে। আদিবা কিছুক্ষণ ভেবে বলল। আপনাদের তো ভালো করে চিনিও না। তখন পেছন থেকে আদিত্যর বান্ধবী রাইসা আসে। আদিবা রাইসাকে দেখে বলে, রাইসা, তুই এখানে কেমন আছোস? আলহামদুলিল্লাহ ভালো আপু, তুমি এখানে কি করো? আর বলিস না, দেখ না, কুটিটা হুট করে টায়ারে পাঞ্চার হয়ে গেছে। রাইসা, তুই চেনস ওনাকে? হুম, আমার ভাইয়ার বন্ধুর বোন। তাহলে রাইসা বল না ওনাকে আমাদের সাথে যেতে, না হলে আমি বিপদে পড়ে যাব। আপু তুমি চলো, আমরা ঘুরতে যাই। আঙ্কেল আন্টিকে আমি কল করে জানিয়ে দিব। ওকে। আর আমিও তো ঘুরতে এসেছি। যাক, তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। তারপর রহিম দুইজন লোককে কল দিয়ে বাইক দুইটা নিয়ে যেতে বলল। তারপর চারজন মিলে রহিমের গাড়িতে করে যেতে লাগলো। রহিম ড্রাইভিং করছে, পাশে আদিত্য, আর পেছনের সিটে আদিবা আর রাইসা বসে গল্প করছে। প্রায় 2 ঘন্টা জার্নি করে একটা গ্রামে পৌঁছে গেল। সেইখান থেকে রহিমের গার্লফ্রেন্ডকে কল দিয়ে নিয়ে এসেছে। রহিম ওর পরিচিত একজনের বাড়িতে গাড়িটা রেখে দিল। 5জন হেঁটেই যেতে লাগলো। চাপা রাস্তা, গাড়ি নিয়ে যাওয়ার মতো অবস্থা নাই। অনেকক্ষণ হাঁটার পর আদিত্য বলল, কিরে, আর কত দূর? 2 ঘন্টা ধরে জার্নি করিয়ে নিয়ে আসলি, এখনো সেই জায়গা থেকে কত দূর বলতো? এখন থেকে আর 10 মিনিট হাঁটতে হবে। আবার সবাই হাঁটতে লাগলো। 10 মিনিট হাঁটার পর সবাই অবাক। আসলে জায়গাটা অনেক সুন্দর। নদীর পাড়ে কাশফুলে ঘেরা জায়গাটা। আদিবা আর রাইসা তো ছবি তোলা শুরু করে দিয়েছে। আদি তো আমার কয়েকটা সুন্দর সুন্দর পিক তুলে দে, আর কিছু ভিডিও করে দে। হুম, আমাকে তো তোরা এই জন্যই নিয়ে আসছোস। ভালোই ভালোই তুলে দে, না হলে কিন্তু খবর আছে। ওকে ওকে, দিচ্ছি। আদিত্য সুন্দর ভিডিও আর পিক তুলে দিল। আদিবার দিকে তাকিয়ে বুঝলো ওই পিক আর ভিডিও বানাতে চায়।
আপনার ফোনটা দেন, আমি পিক তুলে দিচ্ছি। আদিবা মুগ্ধ করা একটা হাসি দিয়ে ফোনটা এগিয়ে দিল। রাইসাকে ফোন দিলে রাইসা ফোনে কথা বলতে বলতে বনের ওই পাশে চলে গেল। আর আদিত্য ওকে ছবি তুলে দিল। হঠাৎ করেই পেছন থেকে কয়েকজন লোক এসে বলল, এই সবাই ধর, এই দুইটাও নোংরামি শুরু করছে। তাড়াতাড়ি এই দুইটাকে ধরে চেয়ারম্যানের কাছে নিয়ে চল। আদিত্য কিছু বলার আগেই আদিত্যকে আর আদিবাকে ধরে নিয়ে যেতে লাগলো। এই, আমাদের ধরে কেন নিয়ে যাচ্ছেন? আমরা কি অপরাধ করছি? আমাদের ছেড়ে দেন বলছি। ছাড়ুন, আমার লাগছে কিন্তু। আরে ভাই, ওনাকে আস্তে ধরেন। মহিলা মানুষকে আপনি কিভাবে ধরেন? উনি একাই যাবে, আপনি ওনাকে ছাড়েন। চুপ, বিয়ের আগে নোংরামি করার সময় মনে থাকে না? আর আমরা ধরছি তাতে সমস্যা হয়ে গেছে, তাই না? কিসের নোংরামি করছি, হ্যাঁ? একটা লোক আদিত্যকে ঠাস করে থাপ্পড় মারলো। আদিত্য রেগে মারতে যাবে, তখন আর দুইটা আদিত্যকে চেপে ধরলো। আদিত্য আর আদিবাকে একটা মাঠে নিয়ে গেল। আদিত্য আর আদিবা ওইদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। আদিত্য আর আদিবার সাথে আরো 5টা ছেলে 5টা মেয়েকে ধরে নিয়ে এসেছে। আদিত্য আর আদিবাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। দুইজন উঠে চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলল, আমাদের এভাবে ধরে নিয়ে আসার মানে কি? চুপ, একদম বড় গলায় কথা বলবি না। বিয়ের আগে একটা মেয়েকে নিয়ে এসেছে, এখানে নোংরামি করবি তোরা, আর তোদেরকে ধরে আনবো না? এই, ওইখানে আরো কেউ আছে? কি? বিয়ে মানে? কিসের বিয়ে? আরে দেখেন, আপনারা আমাদের ভুল বুঝছেন। আমরা জাস্ট ঘুরতে এসেছি, আমাদের ছেড়ে দেন। রহিম, তুই ওইখানে কি করস? দোস্ত, তার লাভ নেই রে। আমাদের বিয়ে পড়িয়ে দিয়েছে, এখন তোদেরও বিয়ে দিয়ে দেবে। কিছু বলে মেরে তক্তা করে দিচ্ছি। বললেই হলো নাকি? আমি এই বিয়ে করব না, আমাকে যেতে দেন। ওদের বিয়ে দিয়েছেন ভালো হয়েছে, ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, আর আমরা একে অপরকে ভালো করে চিনিও না। সব মিথ্যা কথা। ভালো করে না চিনলে তুই ওর সাথে ভিডিও শুট করছিলি কেন? আসলে তুই সোজাভাবে মানবি না। ওয়েট, তোকে আগে কিছু দেই। আদিত্যকে যেই মারতে যাবে সাথে সাথে রহিম বলল, আদিত্য, রাজি হয়ে যা। মার না খেতে চাইলে ওইদিকে তাকা, দেখ ওই দুইটার কি অবস্থা করছে। প্লিজ দোস্ত, রাজি হয়ে যা। ওই বাজে হলে আমি কখনোই রাজি হব না। দেখেন চেয়ারম্যান সাহেব, আমাদের মাঝে কোনো সম্পর্ক নাই। আমার সাথে ওনার পরিচয় হয়েছে আজকে। প্লিজ আমাকে যেতে দেন। আমার আম্মু আব্বু অনেক চিন্তা করছে। এই তোরা বসে আসছিস কেন? এই তোরা বসে আছিস কেন? ওদের আদর কর। আদিত্যকে মারতে লাগলো। আদিত্য মারতে গেলে 3জন শক্ত করে ধরে থাকে। সাথে কিছু মহিলারা আদিবাকে মারতে লাগলো। দুইজন উপায় না পেয়ে লাস্টে বিয়ে করতে রাজি হয়ে যায়। দুজনের বিয়ে হয়ে গেলে রাইসা ওদের খুঁজতে খুঁজতে এত মানুষের ভিড় দেখিয়ে ভেতরে ঠেলে ঢুকে দেখে আদিত্য আর আদিবার বিয়ে হয়ে গেছে। সবাই মনাজাত শেষ করলো। রাইসা হা করে তাকিয়ে আছে। রাইসা বলল, এটা কি হলো? তোদের বিয়ে হয়ে গেল? আদিত্য আর আদিবার রহিমকে ধরতে যাবে। রহিম ওর গার্লফ্রেন্ড নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আদিত্য রেগে সামনে থাকা গাছে সজোরে একটা ঘষি মারল। রাইসা বলল, আদিত্য, এগুলো কিভাবে কি? রহিম, আমি যদি পাই সব ওর জন্য হইল। এই মেয়েকে আমার বিয়ে করতে হলো। রাগে মাথা ফেটে যাচ্ছে আমার। ঠান্ডা হ। এখন কি করার? আদিপা আপু এখন তোর স্ত্রী হয়ে গেছে। আদিত্য, যা হবার হয়েছে, এখন চল, রাত হয়ে যাচ্ছে। আদিবা ওইখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। রাইসা আদিবাকে ধরে হাঁটতে লাগলো। 3জন অনেক দূর গিয়ে অনেক রাত হয়ে যায়। রাস্তায় গাড়িও নেই। রাইসা বলল, আদিত্য, শর্টকাট ব্যবহার করতে হবে, না হলে সারা রাত এইখানেই থাকতে হবে। আমি এখান থেকে কিভাবে বের হব? আমি এখানে কিছুই চিনি না। আমি চিনি, চল, জঙ্গল দিয়ে যেতে হবে, তাহলে মেইন রাস্তা পাওয়া যাবে। 3জন হাঁটতে লাগলো। জঙ্গলের কাছে গিয়ে আদিবা আর আদিত্য কথাগুলো বলছিল। রাইসা আদিত্য আর আদিবার পেছন পেছন যেতে লাগলো। বেশ কিছু দূর যেতেই আদিবার পায়ে কিছু ফুটে গেল। আদিবার সাথে সাথে চিৎকার দিতে আদিত্য ফোনের ফ্ল্যাশ আদিবার দিকে ধরে বলল, কি হয়েছে, এত জোরে চিৎকার কেন করেন? আমার পায়ে কি যেন বিঁধে গেছে, আমার খুব ব্যথা করছে। আদিবা কথাগুলো বলেই কান্না করতে লাগলো। আদিত্য রাইসার হাতে ফোনটা দিয়ে আদিবার সামনে বসে বলল, আমার হাঁটুর উপরে পা রাখো। দূর, যাও তো, এমনিতেই ব্যথা লাগছে। রাইসা, ওনাকে একটু ধরতো। রাইসা ধরতে আদিত্য আদিবার পাটা হাঁটুর উপরে নিয়ে কাটা খুলে দিয়ে দেখে ওর পায়ে ফোসকা পড়ে গেছে। এত হাঁটাহাঁটি করার জন্য আদিত্য বলল, আপনি কি মাথায় সমস্যা?
খোসা পড়ছে, পায়ের ভিতরে কোনো কিছু বিন্ধে যায় নাই। আদিবা কান্না করতে করতে বলল, আমি আর যাব না, আমি হাঁটতে পারছি না। এমনিতেই ঘুরে লেগে মাথা ব্যথা করছে, তার উপরে পা ফসকে পড়ে গেছে। আমি আর হাঁটতে পারবো না। দেখেন, এত কষ্ট যখন করছেন, আস্তে আস্তে হেঁটে চলেন। এখানে সময় নষ্ট করে কোনো লাভ নাই। আদিত্য, আমারও না অনেক ক্ষুধা লাগছে। আমিও আর হাঁটতে পারছি না। আজ রাতটা এখানে কাটিয়ে দিলে কেমন হবে রে? এই জঙ্গলের ভিতরে থাকবো? তোর কি মাথা খারাপ নাকি? মশা, তার উপরে সাপ এসেছে, একটা দিলে না বুঝবি মজা কেমন লাগে। তার থেকে কষ্ট করে হাঁটে এখানে খাবার কিভাবে নিয়ে আসবো বল? না না, তাহলে আমি এখানে থাকবো না। আমার সাপ দেখে অনেক ভয় লাগে। আমি এত অকালে মরে যেতে চাই না। তাহলে চলেন আমার সাথে। আদিবা ঘোরাতে ঘোরাতে হাঁটতে লাগলো। রাইসা এসে আদিত্যের হাত ধরলো। আদিবার কেন জানি বিষয়টা ভালো লাগলো না। তারপর কিছু বললো না। আদিত্য, আমার কিছুটা ভয় লাগছে রে। মনে হচ্ছে পেছনে কেউ আছে। কি পিছনে কিছু আছে মানে? ও আম্মু গো, আব্বু গো, বাঁচাও! আমাকে ভূতে ঘাড় মটকিয়ে দিল রে। আদিবা কথাটা বলেই রাইসাকে জড়িয়ে ধরলো। রাইসা আদিবাকে বলল, আপু, কি করছো? তোমার জামাইকে ধরা বাদ দিয়ে আমায় কেন ধরছো? আরে, আমাকে ছাড়ো, আদিত্যকে ধরো। চুপ কর! তোর কিসের জামাই? ওকে আমি স্বামী হিসেবে মানি না। বয়ে গেছে আপনাকে স্ত্রী হিসেবে মানতে। এই তাড়াতাড়ি হাঁটেন। আর এমন চিৎকার দেন মাঝে মাঝে মনে হয় সত্যি সত্যি ভূত এসেছে আপনাকে খেয়ে ফেলবে। আদিবা জোরে জোরে কান্না করতে লাগলো আর বলল, আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও। আর কোনো দিন একা একা ঘুরতে বের হব না। কান্না বন্ধ করে হাঁটবেন। এই মেয়েদের এক সমস্যা, ভিতুর ডিম গোতাকার। এই আপনি সামনে যান তো, আমি লাইট ধরে আসছি, যান। আদিবার সামনে গিয়ে হাঁটতে লাগলো। আদিবা ঠিক মতো হাঁটতে পারছিল না। রাইসা আদিবাকে বলল, আদিত্য, ওই গাছের নিচে বসে একটু আরাম করে নে। দেখ, আপু ঠিক মতো হাঁটতেও পারছে না। ওইখানটা পরিষ্কার করে নে। আদিবা আপু, এখানে আসো, এখানে বসে পড়ো। রাইসা গাছটার কাছে গিয়ে লাঠি দিয়ে বাইরে শুরু করলো। রাইসা কয়েকটা পাতা দিয়ে জায়গাটা ভালো করে বিছানা করে নিল। না, এখানে থাকবো না, ভূত আসতে পারে। আপু, তুমি এমন বাচ্চাদের মতো করছো কেন? ভূত বলে কোনো কিছুই নাই, তুমি এখানে আসো তো। আদিবা উপায় না পেয়ে রাইসার কাছে গেল। আদিত্য উপায় না পেয়ে গাছের গোড়ের উপরে বসলো। আদিবা পা থেকে জুতা খুলে ফেলে। আদিত্য, রাইসা অবাক হয়ে গেল। আপনার পা দিয়ে তো রক্ত পড়ছে, তার ভিতরে আপনি হাঁটছিলেন কেন? রক্ত না পড়ে আগে যান বাঁচলে চলবে। আদিত্য আদিবার কাছে যেতে নিলে আদিবা আদিত্যকে ছোট ডাল দিয়ে তিল দিয়ে বলল, এই বদমাইশ, খবরদার আমাদের কাছে আসবি না। তোর লক্ষণ মোটেও ভালো মনে হচ্ছে না। আদিত্য কোনো কথা না বলে আদিবার দিকে এগিয়ে যেতে লাগলো। আদিবা ভয়ে চোখ বন্ধ করে কান্না শুরু করে দিল। আদিত্য আদিবার পা ধরতে আদিবা আদিত্যের হাতে কামড় দিয়ে ধরল। আদিত্য হাত শক্ত করে নিয়ে পকেট থেকে রুমাল বের করে আদিবার পা মুছে দিয়ে বেঁধে দিল। আদিবার চোখ খুলে আদিত্যের হাত ছেড়ে দিয়ে বলল, সরি, আমি বুঝতে পারি নাই। আমি ভাবছি তুমি আমার সাথে জোর করে বাসর করবে। আদিবার কামড় এত জোরে হয়ে যায় যে আদিত্যের চোখ দিয়ে পানি চলে আসছে। আদিত্য আদিবাকে কিছু না বলে আবার গাছের কাছে গিয়ে বসে। এই আদিত্য, তোর হাতে তো কামড়ের দাগ বসে গেছে। দেখ, এদিকে হাতটা দে তো। দেখ, রাইতা চুপচাপ শুয়ে বসে থাকতো, আর ওই তোর ফোনের লাইট জ্বালা। আমারটা চার্জ শেষের দিকে প্রায়। রাইসা ওর ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে দিল। আদিবা ওর আম্মুকে অনেকক্ষণ ধরে কল দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে। অনেক কষ্টে একটু নেট ধরলে আদিবা ওর আম্মুকে বলে দেয় ওই ওর ফ্রেন্ডদের বাসায় আছে, যেতে পারবে না আজ। বলা শেষ হলে আবার নেটওয়ার্ক চলে যায়। আদিবা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল, যাক, আম্মুকে তাও বলতে পারলাম, না হলে কি যে হয়ে যায় তো। আন্টিকে তো আমি বলেছি তুমি আমার সাথে আসো। ও আচ্ছা। আচ্ছা থাকো, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়লাম। ওই, কি শুয়ে পড়বি? কানে পোকা ঢুকে গেলে তখন কি হবে, হ্যাঁ? গাছের হাতে আধা শোয়া হয়ে বসে থেকে ঘুমা। আদিত্য, দোস্ত আমার, আয় না, তুই এখানে বস। আমরা দুজন তোর পায়ের উপরে মাথা দেই। ওকে, ওয়েট। না না, ঘুমানো সম্ভব না। এই ছেলেকে আমার একদম সুবিধার লাগে না। রাইসা, তুমি ছেলেদের এত অন্ধর মতো বিশ্বাস করো কিভাবে? ওই যদি আমাদের এখন সুযোগ নেয়, তখন আমাদের কি হবে বুঝতে পারছো? আপু, তুমি আদিত্যকে এত ভুল বোঝো কেন? আর আদিত্য তো তোমার স্বামী, সেখানে তোমাকে টাচ করলেই বা কি?
একদম চুপ থাকো। আমি ওকে স্বামী হিসেবে মানি না। পিচ্ছি একটা বাচ্চা না, ওকে নাকি স্বামী হিসেবে মেনে নিব? কখনো না। খেয়ে কাজ নাই, আপনাকে আমার স্ত্রী হিসেবে মানতে হবে। আর এখানে পিচ্ছি বলেন? কাকে পিচ্ছি বলেন? আপনার মাথায় কি আসলে সমস্যা নাকি? আপনার চোখের সমস্যা? আমাকে দেখে আপনার কোনোদিন দিয়ে পিচ্ছি মনে হয়? আদিবা কিছু বলতে যাবে তখন রাইসা থামিয়ে দিয়ে বলল, উফ, তোমরা থামবে? এমনিতেও ক্ষুধার জ্বালায় বাঁচি না। ওনারা ঝগড়া করতে ব্যস্ত হয়ে গেছে। দেখো আপু, আমি আদিত্যকে 3 বছর ধরে চিনি। ওই খারাপ ছেলে না, ও অনেক ভালো ছেলে। তাই নিশ্চিত থাকো, আমাদের কারো ক্ষতি করবে না। আদিত্য ভাই আমার, প্লিজ তুই একটু চুপ করে বসে থাক। আমি কি করছি? হ্যাঁ, তোর আপুই তো ঝগড়া করতে বাধ্য করে। কি? আমি ঝগড়া করতে বাধ্য করি? উফ, ভালোই লাগে না। একটু শান্তিতে ঘুমাতে দিবে প্লিজ? আদিত্য আর আদিবা আর কিছু বলল না। আদিত্য গাছের সাথে শরীর ঠেকিয়ে বসে পড়ল। রাইসা আদিত্যের পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়ল। আর আদিবা বসে থেকে মশা তাড়াতে লাগলো। অনেকক্ষণ কেটে গেলে আদিত্য বলল, এভাবে কতক্ষণ বসে থাকবেন? আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। আপনি শুয়ে পড়েন, এভাবে বসে থেকে লাভ নাই। আমি শুয়ে পড়লাম, ভালো কথা। সারা রাত তুমি কি করবে? কি আর করব? আপনাদের পাহারা দিব। আপনি ভয় পেন না তো। আমার ঘরে তো মা আছে, আর আমি একটা নারী, পেট থেকে হয়েছি। তাই নারীকে অসম্মান করা আমার আম্মু আমায় শেখায় নাই। ঘুমান, আমার উপরে একটু বিশ্বাস রাখতে পারেন। আমার ঘুম আসবে না। আমার ক্ষুধা লাগলে আমি ঘুমোতে পারি না। কি করব বলেন? এই জঙ্গলে খাবার কোথায় পাবো? একটু কষ্ট করে রাতটা কাটিয়ে দেন। সকালে আমরা এখন থেকে বের হব। আপনি আমার পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়েন। না থাক, সমস্যা নেই। আদিবা আর আদিত্য দুজন চুপ করে বসে থেকে মশা মারতে লাগলো। আদিত্য শরীরের শার্টটা খুলে ফেলল। আদিবা চোখ বন্ধ করে ফেলল। আদিত্য শার্টটা দিয়ে মশা সরিয়ে দিতে লাগলো। আরে চোখ বন্ধ করার কি আছে? আমার শরীর স্যান্ডেল গেঞ্জি আছে তো। ও, তাও ভালো। আদিবার অনেকটা ঘুমে চোখ লেগে আসছিল। উপায় না পেয়ে নিজের অজান্তেই রাইসাকে সরিয়ে দিয়ে আদিত্যের হাতটুর উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। আদিত্য সারা রাত দুজনকে পাহারা দিতে লাগলো। সকাল হলে রাইসা উঠে পড়ে। রাইসা আদিবার দিকে তাকিয়ে মিটি মিটি করে হাসতে লাগলো। আদিত্য ইশারা করে চুপ হতে বলল, কারণ আদিবা আদিত্যর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আদিত্য ঘুমন্ত আদিবাকে দেখতে বেশ লাগছে। আর রাইসা বলল, এভাবে বউকে দেখবি নাকি উঠবি? আমি আদিবাবুকে ডাক দিই, ওয়েট। আর রাইসা আদিবাকে ডাক দিতে গেলে আদিবা আরো আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ও আম্মু, ঘুমাতে দাও না। সারা রাত ঘুমোতে পারি না। এত দেখো না তো। রাইসা খিল খিল করে হেসে দিলে আদিবা চোখ খুলে দেখে ও আদিত্যের কোলে শুয়ে আছে। আদিবা লাফ দিয়ে উঠে পড়ে। সরি সরি, আমি ঘুমের ভেতরে কখন তোমার কোলে ঘুমিয়ে গেছি বুঝতে পারি নাই। আরে সমস্যা নাই, এখন চলেন, রওনা দিই। আমি আগে জায়গাটা ভালো করে দেখিনি। রাইসা চারপাশ ভালো করে দেখে বলল, এই, আমরা প্রায় চলে এসেছি। আর 12 মিনিট হাঁটলে আমরা মেন রাস্তা পেয়ে যাব। আদিত্য উঠে শার্টটা পরে নিয়ে বলল। যাক বাবা, তাও ভালো। চল তাহলে হাঁটা দেওয়া যাক। তারপর তিনজন হাঁটতে লাগলো। আদিবা সুপরে যে হাঁটতে যাবে সাথে সাথে পড়ে যেতে নেয়। আদিত্য ওর শুটা এক হাতে নিয়ে আদিবাকে কোলে তুলে নেয়। আদিবা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। এই, আমাকে নামিয়ে দাও, আমি পড়ে যাব তো। আরে পড়বেন না। আপনার শুটা হাতে নিয়ে আমার গলাটা শক্ত করে জড়িয়ে ধরেন, আর চুপচাপ থাকেন। আদিবা আদিত্যের গলা জড়িয়ে ধরে। আদিত্য হাঁটতে লাগলো। আদিবা আদিত্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। রাইসার সামনে একাই যেতে লাগলো। আদিত্য কিছুটা হাঁপিয়ে গেলে আদিবাকে দাঁড় করিয়ে দিয়ে বলল। একটু দাঁড়ান। আদিত্য কয়েক মিনিট হাঁটুর উপরে হাত রেখে নিচের দিকে তাকিয়ে থাকলো। সাথে আদিবা চিৎকার দিয়ে উঠল। আদিত্য তাকিয়ে দেখে আদিবার পায়ের উপর দিয়ে সাপ চলে যায়। আদিবার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আদিত্য সাথে সাথে আদিবাকে ধরে ফেলে। আদিত্য, আপুকে সাপে কামড় দিল নাকি? আরে না, ওর কাজ দিয়ে গেছে। ভয় অজ্ঞান হয়ে গেছে। এখন কিভাবে যে জ্ঞান ফিরিয়ে আনবো? পানিও তো কাছে নাই। ওকে কোলে তুলে নেয়, আর কয়েক মিনিট হাঁটতে হবে। আদিত্য উপায় না পেয়ে আদিবাকে কোলে তুলে হাঁটতে লাগলো। 4 মিনিট হাঁটার পর মেন রাস্তা পেয়ে গেল। আদিত্য আর রাইসা খুশিতে কান্না করে দেয়। যাক, শেষমেশ রাস্তা পেলাম। রাইসা, এখন গাড়ি দেখ পাওয়া যায় নাকি? রাস্তার উপরে আগে উঠি, তারপর দেখা লাগবে গাড়ি পাওয়া যায় নাকি। তুই আমাকে ধরে উঠে তারপর তোর আপুকে ধরে।
রাইসা উঠে পড়ে, তারপর আদিবাকে শক্ত করে ধরে রাখে। আদিত্য উঠে আদিবাকে ধরে আবার করে তুলে নেয়। সামনে আর একটু হাঁটি চল। ওকে। আবার হাঁটা দিল। বেশ কিছু দূর যেতেই একটা দোকান দেখে। আদিত্য বলল, রাইসা, তুই আমার ওয়ালেট থেকে টাকা বের করে 3টা পানির বোতল আর কলা পাউরুটি যা পাস কিনে নিয়ে আয়। রাইসা ওর পকেট থেকে ওয়ালেট বের করে টাকাটা নিয়ে চলে গেল। দোকানে চলে গেল। আর এদিকে আদিবার জ্ঞান ফিরলে আদিবা লাফ দিয়ে আদিত্যের কোল থেকে নেমে বলল, আমি মরি নাই, আমি বেঁচে আছি। খুশিতে আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্য যেন শকড খেয়ে গেল। আদিত্য হাঁ করে তাকিয়ে আছে সামনের দিকে। রাইসা ওদের দুজনকে দেখিয়ে মিটি মিটি করে হাসতে লাগলো। হালকা করে কাশি দিতেই আদিবা আদিত্যকে ছেড়ে দিয়ে বলল, সরি সরি, আমি ভেবেছিলাম আমি মরে গেছি। আদিত্য সাথে সাথে ভূত ভূত করে দুষ্টুমি করে চিল্লাইতে লাগলো। আদিবা আরো জোরে কান্না করতে লাগলো। রাইসা আর আদিত্য হাসতে লাগলো। আদিবা কান্না করতে করতে রাস্তায় বসে পড়ে। আদিত্য বলল, আরে মজা করছি। রাইসা ওনাকে কলা আর পাউরুটি দে, আপনারা দুইজন খেয়ে নেন, আর রাইসা পানির বোতলটা দে। আদিত্য পানির বটল নিয়ে কিছু দূর গিয়ে মুখ পানি দিয়ে ধুয়ে নিল। রুমাল খুঁজতে গিয়ে পরে মনে পড়লো আদিবার পায়ে বেঁধে দিয়েছে। তারপর শার্টের হাতা দিয়ে মুছতে লাগলো। আদিবার রাইসা খেতে লাগলো। আদিবা বলল, কি ব্যাপার, আদিত্য না কি যেন নাম, ওর জন্য নিয়ে আসলি না রাইসা? ও এসব খায় না, চিপসও নয়। ওই দোকানে কি আর করব, তাই খালি পানি খেয়ে থাক। আদিত্য একটু খেয়ে নাও, তুমি তো গতকাল কিছুই খাও নাই। সমস্যা নেই, আপনারা খেয়ে নেন। আদিত্য ওদের বলে কিছু দূর গিয়ে একটা রিক্সা পেল। পরে তিনজন রিক্সায় উঠে বসলো। আদিত্য উপরে বসলো আর নিচে আদিবার রাইসা বসলো। তোমার সমস্যা হচ্ছে না তো বসতে? না, সমস্যা নেই, আপনি ভালো করে বসেন। বাহ বাহ, গতকাল দুইজন একে অপরকে পছন্দ করছিলেন না, এখন দেখি কত ভালোবাসা। আহারে, চুপ, বেশি কথা বলিস না, অনেক পাকনা হয়ে গেছিস তুই। বারে আপু, আবার আমি পাকনা হয়ে গেলাম? রাইসা চুপ কর তো। এই দুইজন চুপ, আম্মু কল দিয়েছে। আদিত্য ফোনটা বের করতে যাবে, আদিবা হাতে ব্যথা পেল। আদিত্য আদিবার হাতে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো আর বলল, সরি সরি। আদিত্য কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওই, তুই বাড়িতে কবে আসবি? আম্মু এত তাড়াতাড়ি দিছো কেন? আর 7 সপ্তাহ থাকবো, এখনো অনেক কিছু দেখা বাকি আছে। আর তুমি এত চিন্তা করো না তো, আমি বাচ্চা ছেলে না বুঝলে, বড় হয়ে গেছি আমি। এই জন্যই তো আমার বেশি চিন্তা হয়। হাত পা একটু লম্বা হয়েছে, বাহিরে ঘোরাও শুরু হয়ে গেছে। এত কথা শুনতে চাই না, যত তাড়াতাড়ি পারো চলে আয়। তোকে নিয়ে সবার হাজার চিন্তা বেঁধে গেছে। আমাকে নিয়ে চিন্তা করার কি আছে? আরে বাবা, চিন্তা বাদ দাও তো, ফোনটা রাখো তো আম্মু, পরে কথা বলবো। কথাটা বলতেই ফোনটা অফ হয়ে গেল। আদিত্য ফোনটা পকেটে রেখে দিল। বাস স্ট্যান্ড গিয়ে নামিয়ে দিল। পরে ভাড়া দিয়ে একটা বাস পেল। তিনজন উঠে বসলো। ভেতরে গিয়ে দেখে দুইটা সিট আছে। আদিত্য রাইসা আর আদিবাকে বসতে দিয়ে দাঁড়িয়ে থাকলো। আদিবা আদিত্যের দিকে মাঝে মাঝেই তাকাচ্ছে। আর নিজের অজান্তেই আদিত্যকে কেন জানি আদিবার খুব ভালো লাগছিল। রাইসা ব্যাপারটা লক্ষ্য করে হাসতে লাগলো মিটিমিটি করে। আদিত্য রাগী লোক নিয়ে তাকিয়ে বলল, তোর কি সমস্যা হয়েছে রে? খালি হাসো কে? ভূতে ধরছে নাকি তোকে? কেন যে হাসি সেটা আমি জানি, তুই বুঝবি না। হঠাৎ করেই বাস থামতে আদিত্য সোজা গিয়ে একটা লোকের সাথে ধাক্কা খায়। সাইডে থাকা একটা মহিলার উপরে গিয়ে পড়ে। মেয়েটা ধাক্কা মেরে সরিয়ে দেয়। আদিত্য দাঁড়িয়ে মেয়েটার কাছে ক্ষমা চাইতে লাগলো। মেয়েটা উঠে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগলো আর যা না তাই বলতে লাগলো। রাইসার রেগে কিছু বলতে যাবে, তখন আদিবা সোজা মেয়েটার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, চুপ কর, বেয়াদব মেয়ে। ওই তোর উপরে ইচ্ছে করে পড়ছে নাকি? হ্যাঁ, বাস হঠাৎ করে থামাইছে, তাই নিজেকে সামলাতে না পেরে পড়ে গেছে। আর তোর কাছে তো ওই ক্ষমাও চাইছে, দেখে একদম ভাব বেড়ে গেছে নাকি? আপনার এত বড় সাহস আমার গালে থাপ্পড় দেন? আপনি একটা মেয়ে হয়ে আরেকটি ছেলের দিকে টানেন, কি হয় আপনার? হ্যাঁ, আদিবা রেগে বলল, তোকে তো থাপ্পড় মারছি, মন চেতেছে গলাটা চেপে ধরি। আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছেন। আপনার এত টান কিসের ওই ছেলের? আপনার কি লাগে? হ্যাঁ, আমার যাই লাগুক, তুই অন্যভাবে ওকে কেন থাপ্পড় মারলি? ওর বউ থাকতে তোর মতো মেয়ের কাছে যাবে? কি আমার রূপের
বেড়াই করা শুরু করছে। হুম, আমার জামাইয়ের খেয়ে কাজ নাই, ওর গায়ে গিয়ে ঢলে পড়তে হবে। আদিবা মেয়েটার কলার টিপে দিতে যাবে, তখন আদিত্য ধরে ফেলে। আদিবাকে বসিয়ে দিয়ে বলল, আরে থামেন, কি করছেন? আর সরি বলছি তো, প্লিজ আপনিও শান্ত হন। আমি সত্যি ইচ্ছে করে আপনার উপরে গিয়ে পড়ি নাই। আপনার স্ত্রীকে মুখটা সামলিয়ে কথা বলতে বলবেন, না হলে খুব খারাপ হয়ে যাবে। আদিবার রেগে আবার মেয়েটাকে মারতে যাবে, তখনই আদিত্য শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে আর শান্ত করার চেষ্টা করতে লাগলো। তুই ছাড় আমাকে, তুই অন্যায় করস নাই, তার উপরে কেন ওই তোকে মারলো? আর তুই চুপচাপ কেন সেটা সহ্য করলি? তুই আমাকে ছাড়, তোর সাথে আমার কোনো কথা নাই। আদিত্য আদিবার ব্যবহার দেখে কি বলবে বুঝতে পারছিল না। আদিত্যর একদিকে খুশি লাগছিল, আবার মনটা খারাপ হয়ে গেল। আদিবাকে ছেড়ে দিল। বাসে আরো কিছু মেয়ে উঠল। আদিত্যর সামনে কিছুজন দাঁড়াতেই আদিবা দেখতে পেল আদিত্যর সাথে মেয়েগুলোর টাচ লাগছে। হাত ধরে নিজের দিকে করে বলল, এইদিকে দাঁড়িয়ে থাক। রাইসা দেখে হাসতে লাগলো। আদিত্য চোখ গরম করতেই চুপ হয়ে গেল। আদিবা আদিত্যের হাতটা শক্ত করে জড়িয়ে ধরল। আদিত্য নিজের অজান্তেই আদিবার মুখ থেকে চুলগুলো সরিয়ে কানের পেছনে গুঁজে দিল। আদিবার সারা শরীরে কারেন্টের শক খেলো মনে হয়। আদিত্য বাহিরের দিকে তাকিয়ে আছে। আদিবা চুপচাপ বসে আছে আদিত্যকে ধরে। আদিবা আদিত্যের হাতের সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল। আদিত্য আস্তে আস্তে আদিবার মাথাটা ধরে রাখল। 30 মিনিট জার্নি করার পর পাশে একটা সিট খালি হলে আদিত্য বসে থেকে আদিবার মাথায় হাত দিয়ে রাখল। বাস থামলে আদিবাকে আর রাইসাকে ডাক দিল। দুজন উঠে আদিত্য বলল, এই আমরা চলে এসেছি, চলো। আদিবার হাত ধরে নামিয়ে দিতে লাগলো। তারপর আদিত্য একটা গাড়ি নিয়ে 3জন হোটেলে চলে গেল। রাইসার সাথে আদিবা চলে গেল। আদিত্য রুমে ফোনটা চার্জ দিয়ে গোসল করতে চলে গেল। ওর ফ্রেন্ড অনেক কথা জিজ্ঞেস করলো। আদিত্য রেগে সবাইকে চুপ থাকতে বলে। আদিত্য গোসল করে এসে রাইসাকে কল দিল। হ্যাঁ আদিত্য বল। তোর আপুর কুটি ওরা ঠিক করে দিয়েছে, তুই ওকে খাওয়া, ওকে পাঠিয়ে দিস। তুই আদি বাপুর সাথে দেখা করবি না? ধ্যাত, ওর সাথে কেন আমি দেখা করতে যাব? শোন, আমাকে না আজ বের হতে হবে। আমার গার্লফ্রেন্ডের অবস্থা ভালো না, ওকে হাসপাতালে নিয়ে গেছে। আমি এক্ষুনি রওনা দিব। হুম। বলিস কি, তোর দাদিমা অসুস্থ হয়ে গেছে? তুই আর দেরি করিস না, এখনই রওনা দে। আদিত্য ফোনটা কেটে দিয়ে ব্যাগ গুছিয়ে সোজা হোটেল থেকে বের হয়। আদিত্য বাসের টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। 4 ঘন্টা জার্নি করে সোজা হাসপাতালে চলে যায়। গিয়ে দেখে ওর আব্বু আম্মু বসে আছে। আদিত্য পাগলের মতো ছুটে গিয়ে বলল, আমার গার্লফ্রেন্ড কেমন আছে? আর তুমি আমাকে তখন কেন বলো নাই? আকাশ ভাইয়া না বলে তো আমি জানতেও পারতাম না। তুই শান্ত হয়, এখন তোর গার্লফ্রেন্ড অনেকটা ভালো আছে, আর এই টেনশন করবি জন্যই বলতে চাই নাই। আকাশ এবার তোকে কেন যেন বলে দিল। আচ্ছা, তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা কর যা। আদিত্য ব্যাগটা ওর আম্মুর কাছে রেখে সোজা ওর দাদিমার কেবিনে ঢুকে পড়ল। ও, আপনাদের বলতেই ভুলে গেছি, আদিত্যের গার্লফ্রেন্ড হলো তার দাদিমা। ওর দাদিমাকে ওই ছোটবেলা থেকেই গার্লফ্রেন্ড বলে রাখে। আদিত্য ওর দাদিমার কাছে বসে ওর দাদিমার হাতে হাত রাখতেই চোখ খুলে বলল, বয়ফ্রেন্ড তুমি এখানে? তুমি অসুস্থ, আমাকে কেউ একবার বলো না। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, আমি তোমাদের সাথে কথা বলবো না। আদিত্য কান্নার স্বরে কথাগুলো বলতে লাগলো। আদিত্যের দাদিমা আদিত্যকে শান্ত করে বলল, দেখো দাদু ভাই, এভাবে যদি কান্না করো তাহলে কিন্তু আমিও কান্না করব, বলে দিলাম। ওকে ওকে, কান্না করবো না। তা এখন বলো, তোমার হঠাৎ করে এত অসুস্থ হয়ে গেলে কেন? তুমি কি দাদুকে নিয়ে আরো বেশি চিন্তা করছিলে নাকি? আমার মনে হয় তুমি এখনো দাদুকে নিয়ে ভাবো, তার চিন্তা করে করে এমন অবস্থা হয়ে গেছে। তোমাকে আমি কতবার বুঝিয়েছি এসব চিন্তা করো না, তাও তুমি সেই একই কাজ করে যাচ্ছ। সেই আমাদের সাথে অন্যায় করলে কি হবে? উনি যে আমার স্বামী, আমি তাকে ভালোবাসি। উনি হয়তো তার স্ত্রী সন্তানদের নিয়ে সুখে আছে, আমি চাই উনি সুখে থাক, কিন্তু আমার মৃত্যুর আগে আমি একবার ওনাকে দেখে মরে যেতে চাই। ওনার সেই হাসিটা দেখতে চাই, কিন্তু আমার সম্পূর্ণ ধারণা ভুল। সেই আমাদের আদিত্য ওর দাদিমার আর কিছু বলতে যাবে, তার আগেই আদিত্য ওর দাদিমাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা দাদিমা, তুমি কি আমাকে দাদুর ঠিকানা দিতে পারবে? আমি একবার চেষ্টা করতে চাই দাদুর সাথে দেখা করে তোমার স্বপ্নটা পূর্ণ করতে।
আদিত্যর দাদিমা আদিত্যের কপালে চুমু দিয়ে খুশিতে তার চোখে পানি চলে আসলো। আদিত্যের দাদিমা আদিত্যের দিকে তাকিয়ে বলল, তোমাকে এত কষ্ট করতে হবে না, তোমার ছোট চাচু আমাদের এখানে এসেছিল। ছোট চাচ্চু মানে ঠিক বুঝলাম না। আমি বুঝিয়ে বলেছি, আগে আমাকে এক গ্লাস পানি দাও তো, আমার অনেক পানি পিপাসা লেগেছে। আদিত্য ওর দাদিমাকে গ্লাসে পানি ঢেলে দিয়ে খাইয়ে দিল। গ্লাসটা রেখে বলল, আকাশ দাদুভাই যে মেয়েটাকে ভালোবাসে, সেই মেয়েটা আর কেউ না, তোমার দাদুর নাতনি, মানে তার প্রথম পক্ষের মেজ ছেলের মেয়েকে ভালোবাসে। কি বলো? আকাশ ভাই আবার কাউকে ভালোবাসে? কথাটা শুনে মাথার উপর দিয়ে গেল। আরে এত অবাক হওয়ার কি আছে, ছেলে মানুষ একজনকে ভালোবাসতেই পারে। ওকে, সব বুঝলাম, তারপর কি হলো শুনি। তারপরে কি আকাশ দাদুভাই ওই মেয়েটার চাচ্চুর সাথে দেখা করে, কারণ ওই মেয়েটা ওর চাচ্চুর বাসায় থেকে পড়াশোনা করত। পরে আকাশ তোমার আব্বু আম্মুকে জানায়, সেই একটা মেয়েকে পছন্দ করে তাকে বিয়ে করতেই চায়। তারপর তোমার আব্বু আম্মু ওদের বাসায় গিয়ে পরিচয় দিতে গিয়ে শুনতে পারে এটা আর কেউ না, তোমার দাদুর মেজ ছেলের মেয়ে। তারপর আবার তোমার চাচু আমাকে দেখতে এসেছিল, আর তার থেকে তোমার দাদুর কথা শুনে অনেকটা কষ্ট লাগছিল। তোমার দাদু অনেক অসুস্থ, আর আমাকে আজও সে ভালোবাসে, আর সেই তার ভুল বুঝতে পেরেছে। আদিত্য এতক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল, মনোযোগ সহকারে কথাগুলো শুনছিল। আদিত্যকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ওর দাদিমা ডাকতে লাগলো। আদিত্য ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, বাবা, এত কিছু হয়ে গেছে, আমাকে কেউ কিছুই বলে নাই। যাক, গার্লফ্রেন্ড তুমি তাহলে আমাকে ছেড়ে নিজের আসল প্রেমিকের হাত ধরে চলে যাবে নাকি? তোমার আব্বু তোমার দাদুর উপরে অনেক রাগ অভিমান জমিয়ে রেখেছে। ওই মনে হয় না আকাশকে ওইখানে বিয়ে করাবে, আর আমার সাথে তোমার দাদুর দেখাটা হয়তো আর হবে না। আব্বু অভিমান করার কথা তুমি এত সহজে মেনে নিলে? আব্বু এত সহজে মেনে নিতে কষ্ট হবে, কারণ আব্বু জন্মের পর থেকে নিজের বাবার ভালোবাসা পায় নাই। আমি হলে তো কখনো তার মুখ তো দূর, তার নামও শুনতে চাইতাম না। দাদু ভাই যতই যাই হোক না কেন, সেই তোমার আব্বুর বাবা হয়, জন্মদাতা পিতা, তার উপরে রাগ করে থাকা যায় না। আমি নিশ্চিত দুইজন এক হয়ে গেলে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। তোমার দাদু 6 দিন পর আসবে আমাদের নিয়ে যেতে। বাহ, গার্লফ্রেন্ড তুমি তো তাহলে অনেক খুশি মনে হচ্ছে। চা ও ফাজিল ছেলে একটা দিমু। আদিত্য অনেক হাসতে লাগলো। আদিত্য আর কিছুক্ষণ টুকটাক কথা বলে বাসায় চলে গেল। আকাশকে দেখে আদিত্য বলল, বাহ ভাইয়া, তুমি তো একটা জিনিস সত্যি, তোমাকে তো সাদাসিধা ছেলে ভাবছিলাম, কিন্তু সাদাসিধার ভেতরে প্রেমিক নাম্বার 1 বের হলো। আদিত্য কথাটা বলেই হাসতে লাগলো। আকাশ রাগের লোক নিয়ে তাকাতেই আদিত্য চুপ হয়ে গেল। আদিত্য আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। আদিত্য রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা খাটে শুয়ে পড়ল, হাত পা ছেড়ে দিয়ে। কয়েক মিনিটের ভেতর ঘুমিয়ে গেল। আদিত্যের আম্মুর ডাক শুনে ঘুম ভেঙে গেল। আদিত্য চোখ খুলে দেখে সারা রুম অন্ধকার হয়ে গেছে। আদিত্যের আম্মু লাইট জ্বালিয়ে বলল, কি ব্যাপার, আজ এত ঘুমালে? ঘুম থেকে দেখি উঠছিলেই না। আর বলো না আম্মু, 2 দিন ধরে অনেক জার্নি করছি। মানে কিসের জার্নি করলে? আরে আম্মু, শরীরটা অনেক দুর্বল লাগছে। আচ্ছা আম্মু, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দাও। নিচে আয়। আদিত্য নিচে গেল, আদিত্যকে খাবার খেতে দিলে। আদিত্য অনেকখানি খাবার খায়, সবাই অনেক অবাক হয়ে যায়। আদিত্য খাবার খায়, যা শেষ করতে আকাশ বলল, ব্যাপার কি? তুই কবে থেকে খাবার খাস না রে? মনে হয় কবে থেকে খাবার খাস নাই। তুমি কি বলতে চাও? আর সারাদিন তো খাবার খাইনি, 2টা চিপস খেয়েছিলাম জাস্ট। তোর তো চিপস খাইলে পেট ভরে যায়, আজ আবার কি হলো? যাই হোক, এভাবে খাবার খাওয়া ভালো। আদিত্য সাথে সাথে জিহ্বায় কামড় দিয়ে বলল। আদিত্য আর কিছু বলল না। আদিত্য আবার হাসপাতালে চলে গেল। সারা রাত ওর দাদিমার সাথে থাকলো। সকালে ওই দাদিমাকে নিয়ে বাসায় চলে আসে। ওর দাদিমাকে বাসায় রেখে ও বের হয় বন্ধুদের সাথে আড্ডা দিতে। সবার সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে দুপুরের দিকে বাসায় ফিরে আসে।
বাসায় এসে সবার সাথে খাবার খেতে লাগলো। তখন আদিত্যের ফোন বেজে উঠলো। আদিত্য ফোন বের করে দেখে রাইসা কল দিয়েছে। রিসিভ করতেই আদিত্য, তোর দাদিমা কেমন আছে? সরি রে, গতকাল খোঁজ নিতে পারিনি, অনেক ঘুম ধরছিল, তাই সারাদিন ঘুমিয়ে গেছিলাম। বুঝেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা শোন, আমার কলেজ থেকে লেটার চলে এসেছে। আমি চিটাগাং চলে যাব আগামীকাল। বাহ, গুড নিউজ। তাহলে তুই সত্যি সিলেট আর পড়াশোনা করবি না? আচ্ছা, আমাদের তুই মিস করবি না? অনেক মিস করবো তোদের। বাট ওই ম্যামের জন্য আজ আমাদের সবার থেকে এত দূরে চলে যেতে হচ্ছে। তোদের কথা খুব মনে পড়বে। অনেক ভালোবাসি তোদের। তুই তোর নতুন ফ্রেন্ড পাবি, তখন হয়তো আমাদের ভুলে যাবি। দোস্ত, ম্যামের সাথে রাগ করে চলে না গেলেও পারতি। আমার কেন জানি মানতে খুব কষ্ট হচ্ছে। সত্যি মানতে পারছি না গতকালটায় তোর সাথে শেষ দেখা হবে। আমি ভেবেছিলাম রাগটা কমে গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তুই তো সেই নিজের জেদ নিয়েই থাকলি। যাই হোক, আমাদের ভুলে যাস না কখনো। না রে, কখনো ভুলবো না। আচ্ছা ভালো থাক। আল্লাহ হাফেজ। কথাটা বলেই ফোনটা কেটে দিল। আদিত্যর চোখ দিয়ে পানি বের হচ্ছে। ফ্ল্যাশব্যাক। আদিত্য, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমার না হও, আমি কাউকে তোমার হতে দিব না। ম্যাম দেখেন, আপনি আমার গুরুজন। আপনার সাথে আমার যায় না। দেখেন, আমাকে ছেড়ে দেন। সবাই কিন্তু দেখছে। রাইসা আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপনার সমস্যা কি? হ্যাঁ, বেহায়ের মতো আমার পিছনে কেন পড়ে আছেন? আরে বাবা, আমাকে একটু শান্তিতে কেন থাকতে দিচ্ছেন না? আপনার জন্য এই কলেজে একটা মেয়ে আমার সাথে মিশার সাহস পায় না। আমার স্কুল লাইফে যে ফ্রেন্ড আছে শুধু তারাই। আমার ফ্রেন্ড তো ছাড়া সাথে আমি মিশতে পারি না। মিশলে সেই মেয়ের সাথে আপনি ঝামেলা করেন, আমার উপরে অত্যাচার শুরু করে দেন। আরে বাবা, কেন বুঝতে পারছেন না? আপনাকে আমি ভালোবাসি না। আমি কোনোদিন আপনাকে ভালোবাসবো না। আপনার বয়স কি আর আমার বয়স কি? আমি বয়সের কথা বাদ দিলাম। আপনার মতো পাগল মেয়ের সাথে আমি কখনোই চলতে পারবো না। আপনাকে আমি একটা জিনিস কতবার বোঝাবো? আদিত্য আর কিছু বলতে যাবে তখন রাইসা আদিত্যের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। পুরো কলেজের ছেলেমেয়ের সামনে আদিত্যকে বলতে লাগলো, আমি তোকে ভালোবাসি বলে তরে তো পাওয়ার এই কলেজে। তুই কি ভাবস তোর রেজাল্ট প্রতিবার ভালো কেন আসে? তুই তো গোল্লা পাস। তরে পাস আমি করিয়ে দেই। আর তুই কি ভাবস তোরকে এখানে সবাই ভালোবাসে? কখনোই না। সবাই আমার জন্য তোকে ভালোবাসে, তোকে এত সম্মান দেয়। তুই আমার জন্য এত পাওয়ারফুল, বুঝতে পারছস? আর সে আবার আমাকে অপমান করস, তাই না? আমি চাইলে তোকে এই এক মুহূর্তের মধ্যে তোর আসল জায়গা বুঝিয়ে দিতে পারি। আদিত্য কথাগুলো শুনে সবার দিকে তাকালে সবাই মাথা নিচের দিকে করে ফেলে। আদিত্য যেমন কিছুক্ষণের মধ্যে থমকে গেল। আদিত্য রাইমার দিকে তাকিয়ে বলল, আমাকে আপনার পাওয়ার দরকার নেই। আমি আপনার এই কলেজে পড়বো না। আমি অন্য কলেজে পড়বো। আর সব থেকে ফার্স্ট বয় হয়ে দেখাবো। আমি ভালো কিছু করে দেখিয়ে সেই দিন আপনার সামনে আসবো। আর আপনাকে দেখিয়ে দিব আপনার সাহায্য ছাড়া আমি আমার রেজাল্ট ভালো করতে পারছি। আপনার দয়া আমি বাঁচবো। আপনি ভাবলেন কিভাবে? আদিত্য হঠাৎ করে আকাশের কণ্ঠ পেয়ে ভাবনার জগৎ থেকে ফিরে আসে। আদিত্য আকাশের দিকে তাকিয়ে বলল, ভাইয়া কিছু বলবে? হ্যাঁ, আমি ভাবছিলাম তুই যখন কলেজ চেঞ্জ করছিস, তার থেকে লন্ডন থেকে পড়াশোনা তো করতে পারিস। না ভাইয়া, দেশের বাইরে যাব না। আমি দেশে থেকে পড়াশোনা করতে চাই। যেটা তোর ইচ্ছে। আমার ফ্রেন্ডের ভাই 7 সপ্তাহ পর লন্ডন চলে যাবে, তাই বলছিলাম তুই পারলে ওর সাথে পড়াশোনা করতে চলে যেতে পারোস। ওইখানে অনেক ভালো সুযোগ সুবিধা আছে। কিন্তু ভাইয়া, আর সমস্যা নাই, তুই যদি পড়িস তাহলে আমি ব্যবস্থা করতে পারি। না, এমনিতে অনেক দূরে যাবে পড়তে, সেখানে আবার দেশের বাহিরে পাঠাবো? না থাক, দেশে পড়াশোনা করুক। আমার কোলের ছেলে এমনিতেই এত দূরে যাবে, সেটা ভাবতেই কষ্ট হচ্ছে। আম্মু এসব ভেবে লাভ নেই, এমনিতে তো অনেক দূরে যাচ্ছে, তার থেকে ওইখানে ভালো হবে। আচ্ছা ভাইয়া থাক। এমনটাও বাসায় আসতে পারবো? ওরকম অনেক সমস্যা। আর তুমি তো বিয়ে করতে যাচ্ছ, সেখানে আমি বিয়ে থাকতে পারবো না। সেটা তো হবে না। তাই আমি দেশে থেকে পড়াশোনা করব। আচ্ছা শোনো, আমি এখন রুমে যাচ্ছি। সকালে আমাকে ডেকে দিও। আদিত্য রুমে চলে গেল। রুমে গিয়ে হঠাৎ করে হাতের দিকে তাকাতেই আদিবার কথা মনে পড়ে গেল। আদিত্য নিজের মাথা থেকে এইসব চিন্তা ঝেড়ে ফেলে দিল। আদিত্য এখন একটাই লক্ষ্য, তাকে ভালো রেজাল্ট করতে হবে। আদিত্য এইসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। সকালে আদিত্যের আম্মুর ডাকে আদিত্যর ঘুম ভেঙে গেল।
আদিত্য ওর আম্মুকে খাটে বসিয়ে কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। আদিত্যের আম্মু আদিত্যের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আজকে চলে যাবে? আম্মু কত বাজে? 8:30 বের হব। 7:40 বাজে। উঠে ফ্রেশ হয়ে নে, উঠে খেয়ে তারপর ধীরে সুস্থে বের হ। তোর ভাইয়া তো তোকে রেখে আসবে বাস স্ট্যান্ডে। ওকে আম্মু। আদিত্য ওর আম্মুর কোল থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। আদিত্যের আম্মু নিচে চলে গেল। আদিত্য ফ্রেশ হয়ে ব্যাগ দেখলো গোছানো, বুঝতে বাকি রইল না ওর আম্মু গুছিয়ে রেখে দিয়েছেন। আদিত্য নিচে গিয়ে ওর দাদিমার পাশে বসতেই ওর দাদিমা আদিত্যকে বলতে লাগলো, আজ চলে যেতে হবে, কয়েকদিন পরে গেলে হতো না? না গার্লফ্রেন্ড, এখন যেতে হবে। আর এখন গেলে একেবারে ভাইয়ার বিয়ের সময় আসবো। তোমার দাদুর সাথে তো দেখা করতে পারবে না, তার আগেই চলে যাচ্ছ। সমস্যা নেই, গার্লফ্রেন্ড পরের বার আসলে একেবারে দেখা করব। আর একটা জিনিস কিন্তু ভালোই হলো, আমার গার্লফ্রেন্ড তার রিয়েল বয়ফ্রেন্ড পেতে যাচ্ছে। আমার কপালটা পুড়লো। ফাজিল, আমার বয়ফ্রেন্ড না, আমার স্বামী হয়। পড়বে কেন? তোমার ভাইয়ার বিয়ে হয়ে গেলে ভাবছি তোমার বিয়ে দিয়ে দিব। দাদিমা কি যে বলো না, ওর বিয়ে দেরি আছে। ওকে এখন বিয়ে করানো যাবে না। বিয়ে করালে আম্মু আঁচল ধরে থাকবে, পরে ওর বউ ওকে রেখে চলে যাবে। ভাইয়া বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ আম্মু, আমি কিন্তু তোমার ছেলেকে খুন করে ফেলবো। ওই সব সময় আমাকে এই কথা বলে, আর আমাকে খালি বলবে আমি নাকি প্রেম করতে পারবো না এই জন্মে। ঠিক তো বলছি। আকাশ, আদিত্যর সাথে ফাজলামি বন্ধ কর। আমার ছেলেটা চলে যাচ্ছে, টেনশনে ভালো লাগছে না, আর তুই সেখানে ওর পিছনে লেগে আছস। যাক বাবা, আমি কি করলাম? সত্যি বলল সমস্যা? দূর, আমি চুপ করে থাকি। আদিত্যের কথা শুনে সবাই হাসতে লাগলো। আদিত্যকে মারতে লাগলো আর বলল, আম্মু, আমার না তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা বল। না কিছু না। আচ্ছা বসে। আদিত্য উঠে গিয়ে ওর আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরে। আদিত্য ওর আম্মুকে বলল, উফ আম্মু, এই জিনিসটা ভালো লাগে না। যতবার আমি এখানে আসছি ততবার তুমি খালি কান্না করো। আমার এইটা ভালো লাগে না। আর আসবো না, দেখো। তোমার কান্না সহ্য হয় না কেন বুঝো না? আদিত্য কিছুক্ষণ ভেবে বলল, কই কান্না করছি আমি? হ্যাঁ, আমি কান্না করছি না, চোখে কিছু পড়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, দেখছি। কে কান্না করছে আর কার চোখে কি পড়ছে জানা আছে। আচ্ছা, আব্বু কোথায় আম্মু? রুমে আছে। আর খাবো না, আব্বুর সাথে দেখা করে আসছি। আদিত্য পানি খেয়ে ওর আব্বুর রুমে চলে গেল। আদিত্য ভয়ে ভয়ে দরজা থেকে বলল, আব্বু আসবো? আসো। আব্বু আমি চলে যাচ্ছি। ওকে, সাবধানে যাও। আর শোনো, কোনো সমস্যা হলে আমাকে জানাও। আর হ্যাঁ শোনো, জি বলেন। ভালো করে পড়াশোনা করো, আর পড়াশোনা ফাঁকিবাজি করো না। জি। আচ্ছা আমি তাহলে আসছি। আদিত্য রুম থেকে বের হয়ে গেল। আদিত্যের আব্বু কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো। আদিত্যের আম্মু বলল, কথা বলছস? হ্যাঁ। আচ্ছা আমি এখন বের হব। আদিত্য রুমে চলে গেল। রুমে গিয়ে ব্যাগ নিয়ে নিচে আসলো। ওর দাদিমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। ওর দাদিমা অনেক কান্না করতে লাগলো, সাথে ওর আম্মু। আদিত্য ওর আম্মুর কপালে চুমু দিয়ে দুজনকে সান্ত্বনা দিয়ে বের হলো। আকাশ আর আদিত্য গাড়িতে উঠে বসলো। দুজন গাড়িতে বসে আছে। আদিত্যকে চুপ থাকতে দেখে আকাশ বলল, দেখ ভাই, এবার পড়াশোনা ভালো করে করিস। আব্বু তোর উপরে অনেকটা রাগ এখন কমাইছে, আর আব্বুর রাগ বাড়িয়ে দিস না। ভালো করে পড়াশোনা না করলে জীবনে কিছুই করতে পারবি না। আব্বু তোকে অনেক ভালোবাসে, অফিসে প্রায় সময় তোর কথা বলে, তোকে নিয়ে অনেক চিন্তায় আছে। ওকে ভাইয়া, চিন্তা করো না। আমি এবার সব থেকে বেস্ট নাম্বার করে দেখাবো। আমি গিয়ে ভালো করে পড়াশোনা করব, আর ঘন ঘন বাসায় আসবো না। আম্মুর থেকে দূরে থাকবো। আম্মুর সাথে কথা বলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। বুঝেছি। তুই ফোন কল কম দিবি এখন থেকে। আর হ্যাঁ, দুষ্ট ছেলে মেয়েদের সাথে মিশবি না বলে দিলাম। ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোমাদের বিয়ে কবে? আর ভাবিকে কেমন দেখতে? দেখালে তো না। 1 মাস পর বিয়েটা করে ফেলতে চাচ্ছি, কারণ তোর ভাবি অনেক প্রাণ দিচ্ছে। আর তোর ভাবিকে সামনে থেকে দেখিস। তুমি প্রেম করতে কিন্তু আমাকে কখনো বলো নাই। বাহ, তুমি একটা জিনিস। যাই হোক ভাইয়া। জিনিস বলে কিছুই না, আমি জাস্ট পছন্দ করছি। তোর ভাবিও আমাকে লুকিয়ে দেখতো। আমি ভেবেছিলাম একতরফা ভালোবাসা হবে। পরে যখন অন্য কোথাও বিয়ে হওয়ার আগে আমি ওর চাচ্চুর সাথে দেখা করি, বিয়ের প্রস্তাব দিয়ে দেই, নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখবো, এটা কখনই সম্ভব না।
তোমার সাহস আছে বলতে হবে। আমি আব্বুর ছেলে, তোর মতো মায়ের আঁচল ধরে ঘুরি না। ভাইয়া বেশি বেশি করো না, বলে দিলাম। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবো? বল। ভাইয়া কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আচ্ছা থাক ভাইয়া, চলে এসেছি আমি। গাড়ি থামতেই আদিত্য আর আকাশ নেমে গেল। আদিত্যকে ট্রেনে তুলে দিয়ে আকাশ অনেকক্ষণ স্টেশনের উপরেই দাঁড়িয়ে চলে যাওয়া দেখতে লাগলো। আদিত্যকে আকাশকে টাটা দিতে লাগলো। আদিত্য ট্রেনের ভেতরে বসে থেকে বাইরের দৃশ্য দেখতে লাগলো। তখন আদিত্যর কেবিনে একটা মেয়ে ঢুকে বলল, এই আপনি আমার কেবিনে কি করেন? মানে এটা আমার কেবিন? আপনার কেবিন মানে? কি শেষমেশ একটা ছেলের সাথে একই কেবিনে? দূর, আজ কপালটাই খারাপ। সকাল থেকে একটা সমস্যার মধ্যে আছি। আদিত্য রাত্রির কথায় কান্না দিয়ে বাইরের দিকে তাকিয়ে দৃশ্য দেখতে লাগলো। রাত্রি অন্য পাশে বসে বইয়ের দিকে নজর দিতে লাগলো। আদিত্য ব্যাগ থেকে চিপস বের করলো, রাত্রির দিকে তাকিয়ে বলল, আপু চিপস খাবেন? তুমি কি কিডন্যাপার নাকি? চিপস খাওয়ার পরে অজ্ঞান করে আমার থেকে সব হাতিয়ে নিবি নাকি? দেখে তো ভদ্রঘরের ছেলে মনে হয়। আপু আপনাকে বলা ভুল হয়েছে, ক্ষমা করেন। আদিত্য একটা চিপস খুলে খেতে লাগলো। রাত্রি আর চোখে আদিত্যের দিকে তাকালো। কি ব্যাপার, আমার দিকে তাকিয়ে কি দেখেন? আমার পেট খারাপ হবে, তার থেকে এই প্যাকেটটা নিয়ে খান। কই তাকাইছি, আর আমার কাছে চিপস আছে। রাত্রি ওর ব্যাগ থেকে চিপস বের করে খেতে লাগলো। অনেকক্ষণ দুইজন খেতে খেতে হঠাৎ করে রাত্রি বলল, আপনার নাম কি? কোথায় যাবেন? জি, আমার নাম আদিত্য রহমান, আমি চট্টগ্রাম যাব। আপনার নাম কি? আমার নাম রাত্রি চৌধুরী। আমিও তো চট্টগ্রামে যাব। চট্টগ্রামে ঘুরতে যাচ্ছেন নাকি? না, পড়াশোনার জন্য যাচ্ছি। ও, আমি আদিত্য আর রাত্রি দুজন এক এক করে কথা বলতে লাগলো। রাত্রি আদিত্যকে বলল, যাক, ভালোই হলো, আমরা দুজন তাহলে একই ক্লাসমেট। জি। আচ্ছা, আপনি মনে হয় কথা বলতে খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ, তুমি কিভাবে বুঝলে? আর ওই আমি তোমার ক্লাসমেট, আর তুমি আমাকে আপনি আপনি করছো কেন? আমার নাম ধরে ডাকবে, আপু বলবে না। ওকে। তা বলে না, তুমি কিভাবে বুঝলে? আমি কথা বলতে ভালোবাসি। আপনার সরি মানে তোমার কথা বলার ধরন দেখে বুঝলাম। ও আচ্ছা। এইভাবে দুইজন টুকটাক কথা বলতে লাগলো। দুপুরের দিকে খাবার খেয়ে দুইজন আবারও গল্প করতে লাগলো। আস্তে আস্তে দুইজনের ভেতরে অনেকটা ভালো সম্পর্ক হয়ে গেল। সকাল 6টায় ট্রেন থামলে দুজন একসাথে নেমে গেল। আদিত্য রাত্রিকে একটা গাড়ি ঠিক করে দিয়ে ও নিজে আরেকটা গাড়িতে চলে গেল। আদিত্য ওর পরিচিত একটা ফ্রেন্ডকে কল দিল। ওর ফ্রেন্ড বলার জায়গাতে চলে গেল। আদিত্য ওর বন্ধুদের দেখে জড়িয়ে ধরল। কেমন আছোস? শোন, তোর কথা মতো বাসা ভাড়া করছি, বাট একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আসলে আদিত্য একদিনের ভিতরে বাসা খুঁজছি। একটা বাসায় পাইছি, বাট ওই বাসাতে একজনের সাথে রুম শেয়ার করে থাকতে হবে। ও আচ্ছা, ওকে, সমস্যা নেই। ওয়েট, আমার কথাটা পুরো শোন। তুই শুনলে সমস্যা হবেই। আসলে তোর সাথে যে থাকবে সেই একটা মেয়ে। কি, পাগল হয়ে গেছোস নাকি? আমি একটা মেয়ের সাথে রুম শেয়ার করে থাকবো? আরে চিল্লাইয়া উঠিস না, আমার কথা শোনো। মেয়েটা আর কেউ না, আমার ফ্রেন্ড। ওর থাকার জায়গা নেই আর ব্যাচেলার ভাড়া কোথাও দেয় না, তাই উপায় না পেয়ে তোদের দুজনকে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে থাকতে হবে। ওই মনে হয় এখন আসবে। আমাকে না মেরে ফেলবে আব্বু আম্মু ভাইয়া জানলে। আরে আকাশ ভাইয়ার সাথে আমি আগেই কথা বলছি, 1 মাস ওর সাথে থাক, একটু কষ্ট করে। আমাদের ম্যাচে আমাদের মেসে একটা ছেলে চলে যাবে আমাদের ম্যাচে একটা ছেলে চলে যাবে, তখন তুই চলে আসিস। এখন ভাই প্লিজ মেনে নিয়ে থাক। তাই বলে একটা মেয়ের সাথে? আর ওই মেয়ে জানে তুই এই বুদ্ধি পাকিয়ে রাখছস? আরে ওকে আমি বুঝিয়ে বলছি, ওই কিছু শর্ত দিয়েছে, ওইগুলো মানলে হবে। আর আমি তোকে তো চিনি, তাই এইটাতে রাজি হয়ে গেছি। আদিত্য কিছু বলতে যাবে তখন পেছন থেকে কেউ একজন বলে উঠল, রাফি, তুই চলে এসেছিস? রাফি রাত্রির কাছে গেলে আদিত্য পেছনের দিকে তাকালো। আদিত্য রাত্রিকে দেখে বলল, তুমি এখানে? তুমি এখানে কি করো? তোরা একে অপরকে চিনিস নাকি? সরি, হ্যাঁ, ট্রেনে পরিচয় হয়েছে। এই তো আমাদের ক্লাসমেট। হুম, সাথে তোর রুমমেট। কি, আদিত্য আমার সাথে থাকবে? তুমি আমার রুমমেট?
তাহলে ভালোই হলো। এখন তাহলে দুইজন চল। একটা সিএনজি নিয়ে তিনজন চলে গেল। বাসায় গিয়ে রাফি দুইজনকে দেখিয়ে দিয়ে চলে গেল। আদিত্য রাগ হতে লাগলো, বাট নিজের রাগ কন্ট্রোল করে নিল। আদিত্য তারপর দুইজন একসাথে রুমটা ভালো করে সাজিয়ে নিল। রাত্রি নিচে বিছানা করে নিল, আর আদিত্য একপাশে বিছানা করে নিল। আদিত্য শুয়ে পড়তেই ওর ভাইয়া কল দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আদিত্য তোর খাট আগামীকাল চলে যাবে, আর মেয়েটার সাথে অ্যাডজাস্ট করে নে। মেয়েটা আমাদের চাচাতো বোন হয়। মানে কেমন চাচাতো বোন? ছোট চাচ্চুর মেয়েটা, ওর কাছে ফোনটা দে। রাত্রি তোমার সাথে আমার ভাইয়া কথা বলবে। রাত্রি ফোনটা নিয়ে কথা বলতে লাগলো। আদিত্য ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। রাত্রি কথা শেষ করে আদিত্যকে দিয়ে বলল, যাক, ভালো হলো তুমি যে আমার চাচাতো ভাই, এখন আর কোনো সমস্যা থাকলো না। আচ্ছা থাকো, আমি ফ্রেশ হয়ে খাবার ব্যবস্থা করি গা। আদিত্য উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে গেল। বাহির থেকে খাবার কিনে চলে আসলো। রুমে এসে দেখে রাত্রি রান্না করছে। আদিত্য রাত্রিকে বলল, কিনে নিয়ে আসবে আগে বলবে না? আমি তো ভেবেছিলাম তুমি একাই খেয়ে চলে আসবে। আরে আমি তো খাবার কিনে নিয়ে এসেছি, এত কাজ করে আবার রান্না করছো কেন? আমাকে কি তোমার বেইমান মনে হয় নাকি? আরে না, কি যে বলো না। আচ্ছা, তুমি খাবারটা রাখো, ওইগুলো দুপুরে খাইলেই হবে। বাট তুমি এত কিছু কই পেলে? আমার যে আম্মু আমার ব্যাগ সব তুলে দিয়েছে। এখন 2 বেলা রান্না করে খাওয়া যাবে। আগামীকাল বাজার করে নিয়ে আসতে হবে। আর আকাশ ভাইয়া তো আমাদের জন্য খাট পাঠিয়ে দিবে। 2টা টেবিল চেয়ার সব আগামীকাল দিয়ে যাবে। ভাইয়া আমাকে সব আগেই ঠিক করে রাখছে, আমাকে একবার বলেও নাই। আমাকে তো বলে নাই তুমি থাকবে। আমাকে জাস্ট বলেছে তোমাদের সব কিছু পাঠিয়ে দিব। আমি ভেবেছিলাম তুমি ভাইয়ার বন্ধু হবে হয়তো। ও আচ্ছা, খাবারটা খেয়ে নাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। দূর, তুমি পারবে কি? আমি মোটামুটি সব পারি, আম্মুর থেকে সব শিখেছি। তুমি যাও খেয়ে নাও। আর রাত্রি খেতে চলে গেল। আদিত্য রান্না করতে লাগলো। রান্না শেষ করে আদিত্য একপাশে রেখে বিছানার উপরে শুয়ে থেকেই ফোন টিপতে লাগলো। রাত্রি আর চোখে আদিত্যকে দেখতে লাগলো। আদিত্য ফোনটা রেখে রাত্রিকে বলল, রাত্রি তুমি কি বের হবে? আমি এখন বের হব, নতুন জায়গায় একটু ঘুরে সব চিনে নেওয়া ভালো। ওকে, আমিও যাব। আমি রেডি হয়ে আসছি। রাত্রি চলে গেল। আদিত্য ফেসবুকিং করতে লাগলো। হঠাৎ করে আইডিটা ডিসেবল হয়ে গেল। আদিত্য ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ধুর চাই, কয়েকদিন ধরে আমার সাথে কি যে হচ্ছে না, ফেসবুকটাও নষ্ট হয়ে গেল। ধুর, ফেসবুকে যাব না। আদিত্য রাগ করে ফেসবুক মেসেঞ্জার ডিলিট করে দিল। রাত্রি আসলে ফোনটা রেখে দিয়ে দুইজন বের হলো। সারাদিন ঘোরাঘুরি করলো। সন্ধ্যার দিকে আদিত্য আর রাত্রি বাসায় চলে আসলো। বাসায় এসে দুইজন ফ্রেশ হয়ে পড়তে বসলো। দুইজন পড়া শেষ করে হালকা খাবার খেয়ে দুইজন ঘুমিয়ে গেল। সকালে সব জিনিসপত্র আসলো। আদিত্য ও রাত্রি দুইজন মিলে সবকিছু গোছাতে লাগলো। সারাদিন সব গোছাতে গোছাতে দুপুর হয়ে যায়। গুছিয়ে দুইজন খাটের উপরে তপাস করে শুয়ে পড়ে। আদিত্য সাথে সাথে লাফ দিয়ে উঠে পড়ে। কি হলো, এভাবে লাফ দিয়ে উঠলে কেন? আচ্ছা, ভাইয়ার 2টা খাট পাঠানোর কথা ছিল না? একটা খাট কেন পাঠালো? এখন তুমি শুইবা নাকি আমি শুইব? আচ্ছা, তুমি কি বোকা নাকি? 2টা খাট কিভাবে পাঠাতো? সবাই জানে আমরা স্বামী স্ত্রী। এখন যদি 2টা খাট পাঠায় সবাই সন্দেহ করবে। বাড়িওয়ালা জানলে না জানি বাড়িওয়ালা জানলে না লাথি মেরে বের করে দেবে। তা এখন কে নিচে ঘুমাবে, কে উপরে ঘুমাবে শুনি? দুইজন একসাথে ঘুমাবো, মধ্যে কোলবালিশ থাকবে আর সাথে বর্ডার দেওয়া থাকবে। অসম্ভব। ধুর, তুমি খাটে শুয়ে থাকো, আমি তোমার সাথে ঘুমোতে পারবো না। তুমি যতই চাচাতো বোন হও না কেন, তুমি বড়, আমিও বড় হয়েছি। আমি আমার সমস্যা হচ্ছে না, তোমার এত সমস্যা? তাহলে তুমি নিচে গিয়ে ঘুমাওবে। দরকার হলে তাই করব। আদিত্য বাইরে চলে গেল। আদিত্য বাহির থেকে একটা পাটি কিনে নিয়ে আসলো। বাসায় এসে পাটির উপরে একপাশে বিছানা করে রেখে দিল। দুইজন বই পড়তে লাগলো। টেবিলে বসে পড়া শেষ করে দুইজন খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে উঠে দুইজন কলেজে চলে যায়। এইভাবেই 1 মাস কেটে গেল। এই 1 মাসের ভেতরে রাত্রি আদিত্যকে ভালোবেসে ফেলে। রাত্রি আদিত্যের খুব কেয়ার করে। আজ ছুটির দিন, আদিত্য ঘুমিয়ে আছে। রাত্রি আস্তে আস্তে করে আদিত্যর কাছে যেতে লাগলো। আদিত্য
বুকে মাথা দিয়ে শুয়ে থাকলো। আদিত্য বুকের উপরে ভারী কিছু অনুভব করতেই লাফ দিয়ে উঠে পড়ে। আদিত্য রাত্রিকে দেখে বলল, হ্যাঁ, তুমি এখানে কি করছো? সরি সরি, ঘুমের ভেতরে তোমার এখানে পড়ে গিয়েছি। ও আচ্ছা, উঠো। ব্যথা পাও নাই তো? না, আচ্ছা তুমি ঘুমাও। আদিত্য আবার ঘুমোতে যাবে, রাত্রি উঠে বলল। তখন রাত্রির ফোনে কল আসলো। রাত্রি কিছুক্ষণ কথা বলে আদিত্যের কাছে এসে বলল, আদিত্য, বাসায় যাবে না? না, কেন? 7 সপ্তাহ তো ছুটি আছে, চলো বাসায় যাই। আর তোমার কয়েকটা পিক দাও তো, বাসায় গিয়ে সবাইকে দেখাতে হবে। তোমাকে দেখার জন্য সবাই পাগল হয়ে গিয়েছে। আদিত্য কিছু বলার আগেই রাত্রি আদিত্যের পাশে বসে কয়েকটা ছবি উঠালো। আদিত্য কিছু বলল না। এই খবরদার, কাউকে পিক দেখাবে না। আমি একেবারে সবার সাথে দেখা করব। একটু সবাইকে চমকে দিব। আর আমাদের সামনে পরীক্ষা। পরীক্ষা শেষ করে তুমি আর আমি একসাথে যাব। সবাইকে চমকিয়ে দেব, ওকে? ওকে, এটা ভালো বুদ্ধি। আচ্ছা, তাহলে আমি এই সপ্তাহেই যাব না। আর ভাইয়ার বিয়ে তো তুমি গেলে বিয়ের ডেট ফেলবে। ভাইয়ের সাথে কথা বলছি আমি। পরীক্ষা শেষে আমি যাব চলে। আর এখন আমাকে আরো ভালো করে পড়তে হবে। আচ্ছা থাকো, আমাকে ঘুমোতে দাও। আদিত্য আবার ঘুমিয়ে গেল। আদিত্য ঘুমোতে দেখে রাত্রি আস্তে আস্তে করে আদিত্যের বুকের উপরে মাথা দিয়ে পিঠ তুলে নিল। আদিত্য 12টার দিকে ঘুম ভাঙলে উঠে বলল, উফ, অনেক মাথা ব্যথা করছে এখন। না খেয়ে এত ঘুমালে মাথা ব্যথা তো করবেই। যাও, উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। তুমি তেল দিতে পারো নাকি? হ্যাঁ, আমি সব পারি। আম্মুকে অনেকবার তেল দিয়েছি তো। তোমার বউ অনেক ভাগ্যবতী হবে তোমার মতো স্বামী পেয়ে। হুট করে বউয়ের কথা শুনতেই আদিবার মুখটা চোখের সামনে ভেসে উঠল। আদিত্য কেন জানি আদিবাকে মিস করতে লাগলো। নিজের অজান্তেই আদিবার প্রতি অন্যরকম ফিলিংস কাজ করতে লাগলো। আদিত্যকে ভাবতে দেখে রাত্রি বলল, কি ভাবো এত? কই কিছু না তো। আদিত্য রাত্রিকে চুলে তেল দিয়ে দিতে লাগলো। রাত্রি আদিত্যের স্পর্শগুলো অনুভব করতে লাগলো চোখ বন্ধ করে। রাত্রিকে তেল দিয়ে হাত ধুয়ে এসে খাবার খেয়ে নিল। তারপর পড়তে বসলো। রাত্রি এসে আদিত্যের মাথা টিপে দিতে লাগলো। আদিত্য কিছু বলল না, কারণ মাথা ব্যথা করলে রাত্রি সব সময় এইভাবেই টিপে দেয়। তোমার বর অনেক ভাগ্যবান হবে। তোমার হাতে একটা জাদু আছে। তাই নাকি? হুম। ও হ্যাঁ, শোনো, আমি আগামীকাল মেসে চলে যাব। আর মহিলা হোস্টেলে 2টা সিট খালি হয়েছে। তুমিও তাহলে সেইখানে চলে যাও। হুম, আমি আর 3 দিন পর যাব, বাট তোমাকে অনেক মিস করব। মিস করার কি আছে? কোনো সমস্যা হলে আমাকে ফোন দিয়ে আমি চলে আসব তোমাকে সাহায্য করতে। হুট করে রাত্রির মনটা খারাপ হয়ে গেল। আদিত্য রাত্রিকে ধরে খাটে বসিয়ে দিয়ে বলে, দেখো, তোমার চিন্তার কোনো কারণ নাই। সবাই জানে তুমি আমার স্ত্রী। শুধু আমাদের কাছে ফ্রেন্ডরা জানে তুমি আমার বোন হও। সো সবাই তোমাকে ভয় পায় আমার স্ত্রীর জন্য। তাই এত টেনশন নিও না। আচ্ছা আদিত্য, একটা কথা বলবো? রাত্রি কিছু বলার আগেই রাফি কল দিল। রাফির সাথে কথা বলা শেষ করে বলল, রাত্রি আমাকে আজ যেতে বললো। তাহলে আমি রেডি হয়ে নিই। কথাটা বলে আদিত্য সব গুছিয়ে নিতে লাগলো। রাত্রি চোখের পানি টলমল করতে লাগলো। আদিত্য রেডি হয়ে রাত্রি থেকে বিদায় নিয়ে চলে গেল। রাত্রি রুমে এসে কান্না করতে লাগলো। আদিত্যের যাওয়ার দিন পর রাত্রি বাসা ছেড়ে দেয়, হোস্টেলে গিয়ে ওঠে। দুইজন ক্লাস একসাথে করে। আর সপ্তাহে ছুটি পেলে দুইজন ঘুরতে বের হয় প্রতিবারের মতো। এভাবেই আদিত্যের পরীক্ষার সময় চলে আসে। আদিত্য আর রাত্রি ভালো করে পরীক্ষা দুইজন শেষ করে গ্রামের বাড়ির দিকে রওনা দেয়। আদিত্য স্টেশনে নামতেই আকাশ কল দেয়। আদিত্য, তুই আর রাত্রি কত দূর আসলি? ভাইয়া, এই তো স্টেশন নামলাম দুজন। ও আচ্ছা, তাহলে একটা অটো রিক্সা নিয়ে চলে আয়। বাসা কোথায় আমি কি জানি নাকি? এমনি কি অটো নিয়ে যাব? আরে বোকা, দাদুর নাম বলেন। এই গ্রামে দাদুকে সবাই চেনে। আর রাত্রি তো আছে, ওই সব করবে। আচ্ছা, রাত্রি ডাকছে। আদিত্য ফোনটা কেটে রাত্রির পেছন পেছন যেতে লাগলো। একটা অটো রিক্সা নিয়ে দুইজন বাড়িতে চলে গেল। বাড়ির সামনে নামিয়ে দিতেই আদিত্য একদম কাদার ভেতরে গিয়ে পা পিছলে গেল। রাত্রি আর রিক্সাওয়ালা আর পাশের মানুষজন খুব হাসতে লাগলো। আদিত্য রেগে বলল, উফ, হাসি থামাবে? এখানে গর্ত কে করছে? আরে আমার হাত ধরে উঠো।
গর্ত কেউ করে নাই, বৃষ্টির পানি এমন হয়েছে। আদিত্য রাত্রির হাত ধরে উঠল। আদিত্য কাদা দিয়ে মুখ ভরে গেছে। টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে গেট দিয়ে ভেতরে ঢুকলো। দরজা খোলা দেখে দুইজন ভেতরে ঢুকে পড়ল। কি ব্যাপার, সদর দরজা খোলা কেন? আরে এটা গ্রাম, যখন যে পারে আসে তাই এইটা খোলা থাকে। আদিত্য আর কিছু দূর হাঁটতে দেখে ওর দাদিমা, আম্মু, ভাই, আকাশ সবাই বসে আছে, সাথে অনেক মানুষ। আদিত্যকে দেখে আকাশ বলল, আম্মু, ভূত ভূত। আরে ভাইয়া, ওই ভূত না, ওই আদিত্য। এই কি আদিত্য বাবার এই অবস্থা কেন? হ্যাঁ মামুনি, বলো। আর বলো না আম্মু, আমাদের গেটের সামনে যে গর্ত আছে না, ওইটাতে পিছলে গিয়ে পড়ে গিয়েছে। আহারে, আমার দাদু ভাইটা, দাদু বাড়ি আসতে না আসতে পড়ে গেলে। সাথী, তোর ভাইটাকে রুমে নিয়ে যা। দাদু ভাই, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আদিত্য সবার সাথে পরিচয় হয়ে নিয়ে সাথে সাথে চলে গেল। একটা রুমের সামনে গেলেই সাথী বলল, ভাইয়া, এইটা আপনার রুম? ধন্যবাদ। আদিত্য রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর ড্রেস চেঞ্জ করে নিচে চলে গেল। নিচ থেকে অনেক মেয়ের হাসাহাসির কথা শব্দ পাওয়া যাচ্ছে। আদিত্যকে নিচে যেতেই রাত্রি বলল, ওই তো আদিত্য চলে এসেছে। আদিত্য নিচে নেমে সবাইকে সালাম দিল। কয়েকটা মেয়ে পেছনে ঘুরতেই আদিবা চমকে গেল, সাথে আদিত্য চমকে গেল। বুকের ভেতর ধুপ করে উঠল। আদিত্য কিছু বলতে যাবে, তখন রাত্রির আব্বু এসে আদিত্যকে ধরে সোফায় বসিয়ে দিল। আদিত্য উঠে গম্ভীর ভাবে মুখ বানিয়ে বলল, আমার কথা সবাই ভুলে গেছে, গার্লফ্রেন্ডও আমাকে ভুলে গেল। আমি কখন এসেছি, হাত কতখানি ব্যথা পাইলাম, গার্লফ্রেন্ড একবার খোঁজও নিল না। এখন এসেছে বলছে কখন আসলাম। হাতে ব্যথা পাইছো তুমি? দেখি আমার সোনাটার কি হয়েছে দেখি। আদিত্যের দাদিমা এসে আদিত্যের হাত ধরে দেখতে লাগলো। আদিত্য বলল, তেমন ব্যথা পায় নাই, এমনি মজা করলাম। আচ্ছা, আমার ভাবি কোনটা এগুলোর ভেতরে? আদ্রিতা, সবার সাথে পরিচয় হয়েছে কি? আদিত্যর বড় চাচি এসে বলল, এইটা আমাদের আদিত্যবাবু নাকি? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তো। এইটা তোমার বাড়ি চাচা, ওইটা তোমার বড় চাচু। আর মেজো চাচু বাইরে গেছে, এখনো আছে নাই। আর ওই যে দেখছো, ওইটা তোমার মেজো চাচি। আর এইটা তোমার বড় আপু। এইভাবেই এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আদিত্য সবাইকে সালাম দিল। আদিবা আদিত্যের ফুফাতো বোন হয়। আদিত্য আদিবাকে সালাম দিয়ে বলে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আদিত্য আর আদিবা কথা বলছিল, তখন পেছন থেকে মেজো চাচি বলল, তাহলে আর কি, রাত্রি আর আদিত্য, আকাশের রূপার একসাথে বিয়ে দিলেই ভালো হবে। মানে, আন্টি ঠিক বুঝতে পারলাম না। আদিত্য, তোমাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলছিলাম না, এটা সারপ্রাইজ। সবাই মিলে আমাদের বিয়ে ঠিক করেছে। আদিত্য আদিবার দিকে তাকাতেই আদিবা চলে যেতে লাগলো। আদিত্য ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, এসব কি বিয়ে মানে? আমাকে তো একবার বলেও না। বলতে হবে না, আমার ছেলের ব্যাপারে আমি সব জানি। আর রাত্রি আমাকে সবকিছুই খুলে বলেছে। তাদেরকে স্বামী স্ত্রী হিসাবে সবাই জানে। সেখানে সত্যি সত্যি বিয়ে হয়ে গেলে এইটা মিথ্যা নিয়ে থাকতে হবে না। কিন্তু আম্মু, আমাকে একবার জানানো দরকার ছিল না? কেন, তুমি খুশি হও নাই? খুশি ব্যাপার না, আমাকে একবার তো জানানো দরকার ছিল, তাই না? এক সপ্তাহ পর গায়ে হলুদ, তারপর বিয়ে। আর আমি কিছুই জানি না। আসলাম ভাইয়ের বিয়ে খেতে, আর সেখানে উল্টা আমার বিয়ে। আরে সমস্যা কি, আমাদের শ্বশুর বাড়ি এক, আমাদের বিয়েও হবে একদিনে। এতে তো আমার অনেক ভালো লাগছে। আর আদিত্য কিছু বলতে যাবে, তখন দাদিমা বলল, দাদু ভাই, এত রেগে যাচ্ছ কেন? তুমি তো আর কারো সাথে প্রেম করো নাই, আর এত দিন রাত্রি দাদু ভাইয়ের সাথে থাকছো। তোমরা একে অপরকে এত সুন্দর বুঝো, সেখানে তোমরা দুজন অনেক সুখে থাকবে। দেখো, উফ আদিত্য, এত কথা বলিস না তো। আমি যখন বলছি বিয়ে হতে, তখন দুই ছেলের বিয়ে করিয়ে নিয়ে যাব। আমার ঘরে দুইটা মেয়ে আসবে, এটা ভেবে আমার অনেক খুশি লাগছে। আদিত্য কিছু বলতে গিয়ে আর কিছু বলতে পারলো না। সবাই এই বিয়েতে অনেক খুশি দেখে আদিত্য আর কিছু বলল না। আদিত্য সোজা রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর রাত্রি এসে দেখে আদিত্য উপর হয়ে শুয়ে আছেন। তখনই রাত্রি আদিত্যের পেটের উপরে শুয়ে পড়ল। আদিত্য চমকে গিয়ে রাত্রিকে সরিয়ে
দিতেই রাত্রি আদিত্যকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আদিত্য কিছু বলতে যাবে তখন দেখে আদিবা দরজা দিয়ে সব দেখছে। আদিত্য কিছু বলবে তার আগেই আদিবা দৌড়ে ছুটে চলে গেল। আদিত্য রাত্রিকে সরিয়ে দিয়ে বলল, এই এমন করছো কেন? 8 দিন পর তুমি একেবারে আমার হয়ে যাবে, এখন এত লজ্জা পাও কেন? রাত্রি আমার উপর থেকে ছড়ো, যখন বিয়ে হবে তখন দেখা যাবে। না না, আমার হবু স্বামীর বুকে আমি শুয়ে থাকবো, তাতে তোমার কি? উফ, বিরক্তিকর। রাত্রি আমার এসব ভালো লাগে না। প্লিজ বেহায়াপনা করো না, আমার রাগ তুলো না। আদিত্য রাত্রিকে খাটে ফেলে দিয়ে উঠে রুম থেকে বের হলো। আদিত্য আদিবা যেদিকে গেছে ওই দিকে যাচ্ছিল। কারো সাথে ধাক্কা লাগলো। সরি, আমি দেখতে পাই নাই। উফ, দেবরজি, এভাবে কেউ হাঁটে? আর একটু হলে তো পড়ে যেতাম। তাই এভাবে কোথায় যাচ্ছ? আপনি কে ভাবি? আপনি নিজেই তো দেবরজি বলেন। হুম, ঠিক ধরেছ। তা কিভাবে জানলে আমি তোমার ভাবি? আচ্ছা, চলো, ছাদে সবাই আড্ডা দিচ্ছে। আদিত্য কিছু বলতে যাবে তখন রূপা হাত ধরে নিয়ে যেতে লাগলো। আদিত্য দুই চোখ আদিবাকে খুঁজতে লাগলো। ছাদে গিয়ে আদিত্যকে ধরে ওর চাচাতো ভাই আর বোন ধরে বসালো। ওরা সবাই গানের কলি খেলছিল। আদিত্য দেখলো আদিবা এখানে বসে আছে। ভাইয়া গানের কলি খেলবে? আদিত্য উঠে গিয়ে ওর দাদিমার পাশে বসলো। আর ওর দাদিমার ওই পাশে আদিবা বসে আছে। আদিত্য ওর দাদিমাকে ধরে বলল, গার্লফ্রেন্ড, তুমি দাদুর কাছে বসা বাদ দিয়ে এখানে কি করো? হ্যাঁ, যাও, দাদুর কাছে গিয়ে বসো। আদিত্যর কথা শুনে ওর দাদিমাকে ওর চাচাতো বোনেরা ধরে ওর দাদুর পাশে বসিয়ে দিল। আর আদিত্য আদিবার সাথে ঘেঁষে বসল। আদিত্যর পাশে এসে ওর আম্মু এসে বসল। আদিবা আদিত্যের স্পর্শ পেয়ে কিছুটা কেঁপে উঠতে লাগলো। আদিবা উঠতে যাবে তখন আদিত্য হাত ধরে ফেলে। সবাই অবাক হয়ে তাকাতেই আদিত্যর সাথে সাথে বলে, কোথায় যান সবাই? আড্ডা দিচ্ছে। আপনি বসেন, কোথাও যাওয়া চলবে না। আমার মাথা যন্ত্রণা করছে, আমাকে যেতে হবে। আদিবা হাত ছেড়ে দিল। আদিবা দৌড়ে চলে গেল। আদিত্য বেশ কিছুক্ষণ থেকে একটা অজুহাত দিয়ে উঠে গেল। রাত্রি ওদের সাথে আড্ডা দিতে লাগলো। আদিত্য উঠে গিয়ে আদিবাকে খুঁজতে লাগলো। বেশ কিছু দূর যেতেই কান্নার আওয়াজ কানে ভেসে আসতে আদিত্য ওই রুমে ঢুকে পড়ল। রুমে ঢুকে দেখে আদিবা উপর হয়ে কান্না করছে। আদিবা দরজা খোলার শব্দ পেয়ে সাথে সাথে চোখ মুছে ঘুরে তাকাতেই দেখে আদিত্য। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? মাথা যন্ত্রণা বেশি করছে তাই। ও আচ্ছা, ওয়েট, এক্ষুনি সব ব্যথা দূর করে দিচ্ছি। আদিত্য ড্রেসিং টেবিল থেকে তেল নিয়ে আদিবার কাছে গেল। আদিবা বলল, কি করবে, যাও। এখন থেকে কেউ দেখলে খারাপ ভাববে। দেখলে দেখবে, এতে সমস্যা কি? চুপ করে বসে থাকো। আদিত্য আদিবার পাশে বসে মাথায় তেল দিয়ে দিতে লাগলো। তারপর আস্তে করে আদিবাকে কোলে মাথা দিয়ে শুইয়ে দিল। আস্তে আস্তে আদিবার কপাল টিপে দিতে লাগলো। আদিত্য, চলে যাও, অনেক করছো। তুমি ঘুমাও, তখন চলে যাব। আদিত্য, তোমার তো বিয়ে, তোমাকে ডিভোর্স দিতে হবে, না হলে তো তুমি বিয়েও করতে পারবা না। ও আচ্ছা। হুম। আচ্ছা, চিন্তা করো না, আমি উকিলের সাথে কথা বলবো। আর দুঃখিত, তোমাকে পেপার পাঠিয়ে দেওয়ার কথা ছিল, বাট আমি অনেক কাজের চাপে ছিলাম, তাই আর ওইসব ভাবতে পারি নাই। ও আচ্ছা। আদিত্যের ডিভোর্স কথা শুনে কেমন যেন একটা লাগতে লাগলো। আদিবা হঠাৎ করেই বলল, আচ্ছা আদিত্য, আমরা তো স্বামী স্ত্রী, তাই না? হুম। আমাদের তো ডিভোর্স হয়ে যাবে। আমি ভাবছি ওইদিকে আমিও বিয়ে করব। একদিনে দুইজন বিয়ে করে চলে গেলে ভালো হবে কি, বলো? হুম। আচ্ছা আদিত্য, ধরো আমাদের এই বিয়ের কথা কেউ জেনে গেল, তখন কি হবে? আদিত্য, আমার মনে হয় তোমার আমার সাথে বেশি কথা না বলা উচিত না। হুম। কি হুম হুম করছো? হ্যাঁ, আদিবা আদিত্যের কোল থেকে উঠতে কিছু বলবে তখন রাত্রি দরজা থেকে বলতে বলতে ঢুকলো। আবু, আমরা সবাই ঘুরতে যাব, তুমি কি যাবে নাকি শুয়ে থাকবে? কথাগুলো বলেই সামনে তাকাতেই দেখে আদিত্যও আছে। তুমি এখানে কি করো? আপুর সাথে গল্প করছিলাম। ও আচ্ছা, আদিত্য যাও, রেডি হয়ে আসো, আমরা সবাই ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাবি? পাশের নদীর পাড়ে যাব। ওকে। আদিত্যকে রাত্রি হাত ধরে নিয়ে যেতে লাগলো। আদিবা ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আদিবা ড্রেস চেঞ্জ করতে গেল। আর এইদিকে আদিত্যকে রুমের ভেতরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপরে শুইয়ে দিল। আদিত্য উপরে উঠতে যাবে তখন আদিত্য উঠে বলল,
আরে দেরি হয়ে যাচ্ছে তো, তুমি বাহিরে যাও, আমি ড্রেস চেঞ্জ করে নেই। আমি এখানে অপেক্ষা করছি, তুমি যাও। আদিত্য ব্যাগ থেকে একটা পাঞ্জাবি বের করলো নীল কালারের। ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। রাত্রি নিচে চলে গেছে। আদিত্য পাঞ্জাবি পরেই সিঁড়ি দিয়ে নামছে। তখন পেছন থেকে আদিবা নীল শাড়ি পরে নামছিল। সবাই অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে দেখতে লাগলো। রূপা দুইজনকে দেখে বলল, মাশাল্লাহ আদিবা আর আমার দেবজিকে সেই মানাইছে। দুজনকে দেখে মনে হচ্ছে জামাই বউ। রূপার কথা শুনে রাত্রির রাগ উঠে গেল। আদিত্য পেছনে ঘুরে আদিবার দিকে তাকাতেই আদিবা হোঁচট খেয়ে পড়ে যেতে নিবে, সাথে সাথে আদিত্য ধরে ফেলে। আদিত্য হিরোদের মতো এক পলকে আদিবার চোখের দিকে তাকিয়ে আছে। রাত্রি এসে দুইজনকে আলাদা করে দিয়ে বলল, আপু, আর একটু হলে তো পড়ে যেতে। তুমি আজকাল কোন দিকে মনোযোগ দিয়ে থাকো? আসার পর থেকে কেমন গম্ভীর মুখে থাকো। আগে তো কত হাসি খুশি থাকতে, ব্যাপার কি বলো তো? আরে কি ব্যাপার হবে, মাথাটা যন্ত্রণা করছে কয়েকদিন ধরে, তাই আর কিছু ভালো লাগছে না। যাই বলো, আদিত্য আর আদিবাকে সুন্দর মানাইছে কিন্তু। কিরে, তোরা দুজনে এক কালার ড্রেস পরছস, তোরা কি মিলিয়ে পরছস নাকি? আচ্ছা চলো তো এসব কথা বাদ দাও। আদিত্য আর সবাই হাঁটতে লাগলো। আদিবা আদিত্যের সামনে দিয়ে হাঁটছে। রাত্রি আদিত্যের হাত ধরে যেতে লাগলো। সবাই অটোরিকশায় উঠতে লাগলো। আদিত্য আদিবার রাত্রির সাথী একসাথে বসলো। আদিত্যকে রাত্রি শক্ত করে ধরে কাঁধে মাথা দিয়ে বসে আছে। আদিবা বারবার তাকাচ্ছে। রাত্রি এটা খেয়াল করে আদিবার দিকে তাকিয়ে দেখছে। সারা রাস্তায় আদিবা আদিত্যকে রাত্রি খেয়াল করলো, শুধু কিছু বললো না। নদীর পাড়ে গিয়ে গাড়ি থেকে নেমে সবাই হাঁটতে লাগলো। আদিত্য আদিবা আর রাত্রি একসাথে হাঁটছে। অনেকে ওদের বলতে লাগলো, আদিবার স্বামীর সাথে অনেক সুন্দর মানাইছে। সবাই প্রশংসা করতে লাগলো। আদিবার আম্মুকে বলতে লাগলো। আদিবার আম্মু সবাইকে বোঝাতে লাগলো। এক প্রকার বিরক্ত হয়ে বলল, আদিবা, তুই কেন এই নীল কালারের শাড়ি পরছিস? সবাই তোদের দুজনকে স্বামী স্ত্রী ভাববে। আদিত্য হুট করেই বলল, ফুপি, আমরা কেউ জানতাম না যে আমাদের এক কালার পাঞ্জাবি শাড়ি হবে। আমি আমার পছন্দ মতো পরছি। এসব বাদ দিয়ে আমাকে কিছু ছবি তুলে দাও। আদিত্যকে টেনে নিয়ে গেল। আদিত্য রাত্রির পিক তুলে দিতে লাগলো। আদিবাকে দেখে বলল, আপনি পিক তুলবেন না? আছেন পিক আর ভিডিও বানিয়ে দেয়। না থাক, তোমরা উঠো। আদিবার ফোনটা নিয়ে লক খুলতেই রাত্রি অবাক হয়ে গেল, বাট কিচ্ছু বললো না। আদিবাকে ভিডিও আর পিক বানিয়ে দিতে লাগলো। আরেকটা ভিডিও বানাতে গিয়ে আদিত্য আদিবার হাত ধরে কয়েকটা ভিডিও বানিয়ে দিল। আর রাত্রির খুব রাগ হতে লাগলো, কিন্তু কিছুই বললো না। সবাই ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় ফিরে আসলো। আদিত্য রুমে বসে থেকেই ফেসবুকিং করছিল। তখন রাইসার কথা মনে পড়লে ফোন দিতে যাবে, তখন দেখে ফোন নাম্বারটা খুঁজে পেল না। আদিত্য নিচে গিয়ে আদিবাকে বলল, আদিবা শোনো তো। আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ বলো কি বলবে। আদিত্য কিছু বলতে যাবে, তখনই রাইসা চলে আসে। সবার সাথে কুশল বিনিময় করে আদিত্যকে দেখেও না দেখার ভান করে বলল, কি দাদু, কি অবস্থা? নাতনিকে তো ভুলে গেছো। আরে ভুলি নাই, তুমি তো আসো না। আসো ভিতরে আসো, তোমার আম্মু কই আছেন? না দাদু, তো শুনলাম দাদিমা নাকি এসেছে। সরি। রাইসা, কেমন আছোস? আপনি আমাকে কিছু বলছেন? আপনাকে ঠিক চিনতে পারলাম না। তুমি রাইসাকে চেনো? কানের নিচের কয়েকটা দিলে মনে চিনতে পারবি। ছি, কে আপনি? আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? ওই ফাজিল মেয়ে, দুজনের মধ্যে কি হয়েছে? কিছুই না, আমি ওনাকে চিনি না। না উনি আমাকে চেনে। আর আদি বাপু, বাহ, তোমরা দেখো অনেক ভালোই আছো। রাইসা, তোমার সাথে কথা আছে। আমার তোমাদের সাথে কথা নেই। ওয়েট, আমার সাথে তোর কথা নাই তাই না? আদিত্য কথাটা বলে যেই মারতে যাবে, তখন আদিত্যের আম্মু ধরে বলল, কখন থেকে তোমার বেয়াদবি দেখছি। আদিত্য ওর হাত টেনে নিয়ে যেতে লাগলো। আচ্ছা, জামাই বউ তো ভালোই আছোস। আর একবার আমাকে বলার প্রয়োজন মনে করিস নাই? আরে আম্মু, ওই আমার বেস্ট ফ্রেন্ড রাইসা। আরে তোমাকে বলেছিলাম না, এটা সেই রাইসা। ওদের সাথে যোগাযোগ হয় নাই, জন্য এমন ব্যবহার করছে। চুপ, এসব মুখে আনিস না। তুই যা ভাবছোস তা কিছুই না। আদিবা আমার ফুফাতো বোন। এইটা আমার দাদার বাড়ি। দেখ, আমাদের সম্পর্কে কাউকে বলিস না। কেউ আমাদের সম্পর্কে জানে না। আর রাত্রির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আর আদিবা বলছে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। কি ডিভোর্স দিব মানে? আর কিছু বলবে, তখন খাবার খাওয়ার জন্য ডাক দেয়। আদিত্য তখন চলে যায়।
রাইসার সাথে। সবাই টেবিলে বসে পড়ে, সাথে রাইসাকে বসিয়ে দেয়। আদিত্যের দিকে তাকিয়ে আছেন। আদিত্যকে মিষ্টি জাতীয় খাবার দিতে যাবে, তখন আদিবা বলল, মামি ওকে মিষ্টি কোনো কিছু দিও না, ওই মিষ্টি কোনো কিছু খেতে পারে না। সবাই অবাক হয়ে গেল। আকাশ বলল, তুমি কিভাবে জানলে? আসলে তো আপু, তুমি কিভাবে জানলে ওই মিষ্টি কোনো কিছু খেতে পারে না? আদিবা সবার কথা শুনে বিষম খায়। আদিত্য সাথে সাথেই পানি দিয়ে বলে, আর এভাবে দুজন জেরা করছো কেন? তখন যে আদিবার রুমে ছিলাম, তখন চা অফার করলে আমি তখন সব বলি, সেই থেকে জানে। ও আচ্ছা। আবার সবাই স্বাভাবিক হয়ে খেতে লাগলো। আদিত্য হালকা খেয়ে রুমে চলে গেল, সাথে রাইসাও গেল, সাথে রাত্রিও গেল। রাত্রি আদিত্যের সাথে ঘেসে বসলো। রাইসাকে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, রাত্রি, এত ঘেসে বসছো কেন? একটু দূরে বসো। আমার সামনে এভাবে বসলে আমার শরম করে। রাত্রি আরো আদিত্যের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, আরে লজ্জার কি আছে? আমার হবু স্বামী, তার সাথে বললে কি বা কি? আর লজ্জা পাও না তো? উফ, রাত্রি সবসময় এসব ভালো লাগে না কিন্তু। প্লিজ হাত ছাড়ো। আমার ফ্রেন্ডদের সামনে এত ন্যাকামি করো না তো। রাত্রি রেগের রুম থেকে বের হয়ে গেল। আদিত্য কিছুটা বিরক্তি নিয়েই আর চোখে যাওয়ার দিকে তাকিয়ে রাইসার দিকে তাকিয়ে বলল, এই মেয়েটাও না। আদিত্য, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। তোর স্ত্রী থাকার পর কিভাবে তুমি অন্য নারীকে বিয়ে করস? দেখ আদিত্য, তোদের বিয়ে যেভাবেই হোক, আদিবাপু তোর স্ত্রী, তুই তাকে রেখে অন্য নারীকে বিয়ে করতে পারিস না। আদিত্য বিরক্ত কণ্ঠে বলল, স্ত্রী হচ্ছে তাতে কি হয়েছে? আমি ওই বিয়ে মানি না। এসব কথা রাখতো, ভালো লাগছে না। একদম আমার উপরে চিল্লাবে না। একটা বিয়ে মানে তুই বুঝোস? খালি তো বুঝো মায়ের আঁচলে ধরে বসে থাকতে। রাইসার কথা শুনে আদিত্য রেগে গেল। আদিত্য খাট থেকে উঠে চিল্লিয়ে বলল, মুখ সামলিয়ে কথা বলবি, একদম বাজে কথা বলবি না প্লিজ। তুই এখন থেকে যা, তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। প্লিজ যা এখান থেকে, ভালো লাগছে না আমার। তুই আসলে একটা পাগল, তোর মাথায় আসলে একটা তার ছেঁড়া। তোদের যা ইচ্ছে কর, আমার কিছু বলার নেই। রাইসা কথাটা বলেই রুম থেকে বের হয়ে গেল। আদিত্য খাটের উপরে বসে মাথা নিচু করে থাকলো। আদিত্য বুঝতে পারলো রাইসার সাথে এইভাবে কথা বলা উচিত হয় নাই। রাইসা পেছন পেছন দৌড়ে যেতে লাগলো। আদিত্য নিচে গেলে আদিবা রাইসাকে ডাক দিলে রাইসা রেগে বলে, আমাকে কাজ আছে, যেতে হবে। আদিত্য দৌড়ে এসে রাইসার হাত ধরে বলে, সরি সরি দোস্ত, আমার ভুল হয়ে গেছে। হুট করে মাথা গরম করে ফেলেছি। সরি। এই কান ধরছি, আর রেগে কথা বলবো না। আমার হাত ছাড়। তোদের মাঝে এসেছে, আমি ভুল করছি। আমার ভুল হয়েছে তোকে কিছু বলা। তুই যা ইচ্ছে কর। আর শোনো, বিয়ের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আর হ্যাঁ শোন, বিয়ের কার্ড পাঠিয়ে দিস। আর না দিলেও সমস্যা নেই, বিনা দাওয়াতে বিয়ে খেতে আসবো। গুড বাই। আদিত্যের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে চলে গেল। আদিত্যকে আর কিছু বলার সুযোগ দিল না। আদিবা আদিত্যের দিকে তাকিয়ে বলল, রাইসা রেগে গেল কেন? কি বলছো তুমি? বেশি করে ফেলছি, ধুর। এই তোমার বোনের জন্য এমন হলো। ওর উপরে রাগ আমি রাইসার উপরে দেখিয়ে ফেলছি। আল্লাহ জানে আমার সাথে আর কথা বলবে কিনা। আদিত্য আর কিছু বলতে যাবে, তখন রাত্রি নিচে এসে বলল, আদিত্য, তুমি রাইসা আপুর সামনে আমাকে অপমান না করলেও পারতে। ওকে তোমার এত সহ্য হচ্ছে যখন, আমি তোমাকে বিয়ে করে তারপর টাচ করব। মানে কি? আব্বু, দাদু, আমার সবার সাথে কথা ছিল। আমাদের 1 সপ্তাহ পর না, এই 3 দিনেই আমাদের বিয়ে হবে। আর দরকার হলে আমি আদিত্যকে আজ বিয়ে করতে চাই। মানে কিছুই না, 1 সপ্তাহ আমি সহ্য করতে পারবো না। তোমরা যে করে পারো এই 2 দিনের মধ্যেই আমাদের বিয়ে দিয়ে দাও। মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হয় নাই, আমি একদম ঠিক আছি। আব্বু, তোমরা তাড়াতাড়ি বিয়ে দিবে নাকি আমি উল্টাপাল্টা কিছু করব? আরে এসব কি বলছো? আচ্ছা, উল্টোপাল্টা করতে হবে না। 2 দিন পর থেকে বিয়ের সব আয়োজন করে ফেললে ভালো হবে। আর আমাদেরও ঢাকা যেতে হবে। ওর আব্বু বেশি দিন থাকতে পারবে না। তাহলে আজ থেকে সব দাওয়াত দিয়ে দেয়। বড় ভাইও তো আজ আসবে। সবাই আলোচনা করতে লাগলো। আদিবার চোখগুলো পানিতে ভরে যেতে লাগলো। আদিত্য আদিবার দিকে তাকিয়ে থাকলো। আদিবা নিজেকে কন্ট্রোল করে বলল, মামা, আমার একটা কথা বলার ছিল। আমার ছোট তো রাত্রি এর বিয়ে হয়ে যাচ্ছে।
সেখানে আমি কেন বসে থাকবো? আমি চাচ্ছি সাদিক ভাইয়ের সাথে আমার বিয়েটা দিলে মন্দ হয় না। কথাটা বলে লজ্জা মুখে মাথা নিচু করে ফেললো। সবাই হাসতে লাগলো। আদিবার আম্মু হেসে বলল, কিরে, হঠাৎ কি হলো? কবে থেকে বিয়ের কথা বলছি, তুই প্রতিবারে না করে দিলি। আজ আবার কি হলো যে নিজেই মুখে বিয়ের কথা বলছিস? হ্যাঁ ভাই বলো। আরে নানু ভাই যখন একবার বলেছে এইটাই ভালো হবে, দ্বিতীয় বিয়ে একসাথে হলে ভালোই হবে। সাদিয়ারা তো আসছে, ওদের সাথে পরামর্শ করতে হবে। আদিত্য আদিবার দিকে তাকালে আদিবা মুচকি হাসি দিয়ে চলে যায়। আদিত্য কিছু না বলেই রুমে চলে গেল। আদিত্য ঘুম থেকে উঠে দেখে বাড়িতে অনেক হইচই শুরু হয়ে গেছে। আদিত্য খাট থেকে উঠতে যাবে, তখন ওর কাজিনরা এসে ওকে তুলে সোজা ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে গায়ে হলুদের পাঞ্জাবি পায়জামা পরিয়ে নিয়ে গেল। আদিত্য কিছু বুঝে ওঠার আগেই আদিত্য বারবার বলতে লাগতো, আরে তোমরা কি করছো? আজ গায়ে হলুদ নাকি? আমাকে তো কেউ কিছু বললো না। আদিত্যকে সোজা নিয়ে গেল। নিয়ে গিয়ে দেখে আকাশ ভাইয়ের সাথে আরেকটা ছেলে আছে। আদিত্যকে গিয়ে পরিচয় করিয়ে দিল। আদিত্য আদিবার হবু স্বামীর পাশে বসলো। সবাই নাচ গান করছে আর এক এক করে ওদের গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হলো। আদিত্য ওয়াশরুমে গিয়ে গোসল করে ড্রেস চেঞ্জ করে নিল। জানলা দিয়ে দেখতে পেল আদিবা আর ওর হবু স্বামী মিলে হাসাহাসি করছে আর অনেক দুষ্টুমি করছিল। আদিত্য কেন জানি খুব রাগ হতে লাগলো। আদিত্য জানলার গ্রিল শক্ত করে আছে। ওইখানে থাকতে না পেরে জানলায় একটা খুশি দিয়ে খাটে বসে পড়ল। রাতের দিকে সবাই উঠানে বসে আড্ডা দিচ্ছে। আদিত্য এই দিকে রুমের ভিতরে একা বসে আছে। আদিত্য কেন জানি সবকিছু বিরক্ত লাগছিল। এইসব সহ্য হচ্ছিল না। মাঝে মাঝে জানলা দিয়ে আদিবাকে দেখছিল। আদিবার হবু বর মাঝে মাঝেই আদিবাকে স্পর্শ করলে আদিত্যের কেন জানি খুব রাগ হতে লাগলো। আদিত্য সহ্য করতে না পেরে রুম থেকে বের হলো। ছাদে চলে গেল। ছাদে এক কোণায় দাঁড়িয়ে থাকে, আকাশের দিকে তাকিয়ে দেখতে লাগলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আদিত্য কিছু কথা কানে ভেসে আসলো। আদিত্য চুপচাপ কথাগুলো শুনতে লাগলো। কেউ ফোনে কথা বলছিল। আদিত্য শুনে বেশ অবাক হয়ে গেল। আদিত্য সোজা ছাদ থেকে নেমে গেল। রাতে না খেয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে গিয়ে দেখে সবাই আড্ডা দিচ্ছে। আদিত্যকে দেখে সাজিদ বলল, আরে আদিত্য, তুমি এত ঘরের ভিতরে কি করো? আমাদের সঙ্গে তো আড্ডা দিতেও পারো, তাই না? কি ব্যাপার বয়ফ্রেন্ড, তোমার মন খারাপ কেন? কই গার্লফ্রেন্ড? আম্মু কোথায়? ওই যে শুরু হলো আম্মুর আসল ধারা। ভাইয়া বাজে কথা বলবে না। তোমাদের জন্য দেখছি আম্মুর সাথে কথা বলাই যাবে না। এত রাগ দেখাস না ভাইয়া, খারাপ কিছু বলিনি, সত্যিই তো বলছে। তুই আসলে এই আন্টির আঁচল ধরে থাকোস। রাইসা প্লিজ চুপ করো। আমার মাথা গরম করিস না। দূরে দূর, তোরা থাক। আদিত্য রেগে আবার সিঁড়ি দিয়ে উঠতে যাবে, সাথে সাথে আদিবার সাথে ধাক্কা খেয়ে একদম সোজা আদিবা আদিত্যের উপর পড়ে গেল। আদিত্য আদিবার দিকে তাকিয়ে আছেন আর এদিকে আদিত্যের ফ্লোরে মাথা পড়ে রক্ত পড়ছে। ওইদিকে আদিত্য কোনো খেয়াল নেই। সবাই দৌড়ে এসেছে। আদিবাকে ধরে তুলে আর আদিত্যকে তুলে দেখে আদিত্যের মাথা থেকে রক্ত পড়ছে। আদিবা চিৎকার দিয়ে ওঠে। আদিত্য! আদিবা আদিত্যকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে। এরপর শাড়ির আঁচল ছিঁড়ে আদিত্যের মাথায় ব্যান্ডেজ করে দিল। আর আদিত্যের ব্যথা যেন কোনো কাজ করছে না। আদিত্য আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরে। আদিবার সারা শরীর শিউরে ওঠে। আদিবা কান্না করতে লাগলো এক প্রকার। আদিত্যের আম্মু দৌড়ে এসে আদিত্যকে ধরে তুলে নিয়ে বলে, আদিত্য, এই আদিত্য, কথা বলছিস না কেন? এভাবে চুপ করে আছিস কেন? হে আদিত্য, কথা বল। কথাগুলো বলেই কান্না করতে লাগলো। আদিত্য দাঁড়িয়ে উঠে একাই রুমে চলে গেল। সবাই ধরতে গেলে কাউকে ধরতে দিল না। সবাই অবাক হয়ে গেল আদিবার ব্যবহার দেখে। রাত্রি সন্দেহ হলো। আদিবার দৌড়ে আদিত্যের পেছন পেছন যেতে লাগলো। আমার পিছনে আসবেন না, দয়া করে প্লিজ। আমার কিছুই হয় নাই। আপনি আপনার স্বামীর কাছে চলে যান। কথাটা বলেই চলে যেতে নিলে আদিবা আদিত্যের হাত ধরে টান দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি কোথাও যাব না, আমি আমার স্বামীর কাছে আসছি। সবাই অবাক হয়ে বলে উঠল। আদিবার সাথে সাথে ছেড়ে দিয়ে বলল, তুমি আমার ছোট বোনের স্বামী, সে এত জিদ করবে না তো। তোমার কিছু হলে আমার বোনের কি হবে? হ্যাঁ, এখনই মাথায় ব্যান্ডেজ করতে হবে। ওই রাত্রি তুই এখানে কি করস? ওকে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে দে, যা।
রাত্রে এসে আদিত্যকে রুমের দিকে নিয়ে যেতে লাগলো। আদিবা ওদের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আদিবার বুকের ভেতর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আদিবার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আদিবার ওইখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে গেল, আর ওর পেছনে সাদিক চলে গেল। সাদিক আদিবার রুমে গিয়ে দেখে আদিবা একটা রুমাল জড়িয়ে ধরে কান্না করছে, আর এইদিকে রাত্রে আদিত্যকে নিয়ে রুমে এসেছে। আদিত্যকে খাটে বসিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। ব্যান্ডেজ করে দিয়ে রাত্রি চলে যেতে নিলে আদিত্য বলল, ধন্যবাদ। রাত্রি মুচকি একটা হাসি দিয়ে চলে গেল। আদিত্য খাটে বসে কান্না করতে লাগলো। দুপুরের দিকে আদিত্যকে সবাই রেডি করিয়ে নিয়ে গেল। আদিত্যকে রাত্রির পাশে, আদিবাকে সাদিকের পাশে আর রূপাকে আকাশের সাথে বসিয়ে দিয়েছে। তিনজন কাজে নিয়ে এসেছে, তিনজনকে একসাথে বিয়ে পড়াতে নিল। কাজে সাইন করতে যাবে, দুজনের হাত কাঁপতে লাগলো। সবাই ওদের বলতে লাগলো, দাদু ভাই, কি ব্যাপার, সাইন করছো না কেন? তোমরা দুজন সাইন করো। গার্লফ্রেন্ড করতেছি সাইন। আদিত্য আবার সাইন করতে গিয়ে কলমের নেক ভেঙে ফেলল, আবার আরেকটা কলম নিয়ে আসলো। সবার জোরাজুরিতে সাইন করতে গিয়ে আদিত্য করতে পারছিল না। আদিত্য কলমটা রেখে উঠে পড়ল। কি ব্যাপার আদিত্য, সাইন করে বাদ দিয়ে উঠে পড়লে কেন? আব্বু, আমি এই বিয়ে করতে পারবো না, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আদিত্য কথা শুনে সবাই অবাক হয়ে গেল, চারদিকে হইচই পড়ে গেল। আদিত্যের আব্বু রেগে গিয়ে বলল, পাগল হয়ে গেছো নাকি? বেশি কথা না বলে চুপচাপ বিয়ে করো। আমার পক্ষে সম্ভব না। আর আম্মু আব্বু, আমি কোনোদিন আপনাদের বিরুদ্ধে কোনো কাজ করি নাই, আজ করব, কারণ এটা আমার সারা জীবনের ব্যাপার। রাত্রে আমাকে ক্ষমা করে দাও, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন আমাকে বিয়ে করতে পারবে না? আমি অন্য কাউকে ভালোবাসি, আর তাছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। কে কাকে ভালোবাসিস তুই? এই আদিত্য, কাকে ভালোবাসিস রে? আমাকে তো বলিস না। খবরদার, ওনার বিয়ে পড়াবেন না। তোমাকে সাদিক ভাই অনেক ভালোবাসে, কখনো তোমাকে বলতে পারে নাই। কি, সাদিক ভাই আমাকে ভালোবাসে মানে? ভালোবাসে। তোর বিশ্বাস না হলেই দেখ। আদিত্য একটা ভয়েস ছেড়ে দিলে সবাই শুনে অবাক হয়ে যায়। গতকাল ছাদে আর কেউ না, সাদিক কারোর সাথে ফোনে কথা বলছিল আর প্রচন্ড কান্না করছিল। ওর আব্বুর ভয়ে আদিবাকে বিয়ে করতে বাধ্য হয়। সাদিক মাথা নিচু করে ফেলে। আপনারা তো সব শুনলেন। দেখো রাত্রি, সাদিক ভাইকে তুমি গ্রহণ করে নাও। আর আমি তোমাকে কোনোদিন ভালোবাসি নাই, তোমাকে আমি সবসময় আমার বোন ভেবে এসেছি। তুমি আমাকে বিয়ে করলে কখনো সুখে থাকবে না, তাই বলছি তুমি সাদিক ভাইকে বিয়ে করে নাও। আর আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না। আর বড় আব্বু, আপনি প্লিজ সাদিক ভাইয়ের রাত্রিকে মেনে নেন। আপনার ভয় সাদিক ভাইয়া প্রতিনিয়ত অনেক কষ্ট পেয়েছে। কাজী সাহেব, আমাদের বিয়ে পড়ান তো। আমি সাদিক ভাইকে ভালোবাসি, তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। আদিত্যের কথা শুনে আদিত্যর রাগ উঠে গেল। আদিত্য রেগে আদিবার দিকে তাকিয়ে বলল, কিসের ভালোবাসা? হ্যাঁ, কবে থেকে ভালোবাসো তাকে তুমি? হ্যাঁ, ভুলেও তোমার মুখে এই কথা নিয়ে আসবে না বলে দিলাম। কেন নিয়ে আসলে কি করবে? হ্যাঁ, আর যে দিন হোক তাতে তোমার কি? আমি তো সাদিক ভাইকেই বিয়ে করব। বিয়ে করাচ্ছি। কাজী সাহেব, আপনি আবার প্রথম থেকে সব লেখেন। রাত্রি আর সাদিক ভাইয়ের বিয়ে হবে। আদিত্য বলার পর কাজী সাহেব সব প্রথম থেকে লিখতে লাগলো। তারপর আকাশ, রূপা আর রাত্রি সাদিকের বিয়ে পড়িয়ে দিল। আদিত্য আর আদিবা ওদের বিয়ে দেখতে লাগলো। দুইজন ওদের বাসর ঘরে দিয়ে আসলো। যার যার রুমে চলে গেল। আদিবা ওর রুমে বসে আছে, আদিত্য ওর নিজের রুমে বসে আছে। আদিত্যের রুমটা বাসর ঘর সাজিয়ে দিয়েছে। আদিত্য কপালে হাত দিয়ে ভাবল, হায়রে কপাল, বাসর ঘর আছে কিন্তু বউ থেকেও নাই। আদিত্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে এসে শুয়ে পড়ল। 2 মাস পর, বিয়ের পর দিন বাসায় চলে আসে, আর কারো সাথে তেমন যোগাযোগ করে নাই। আদিত্য সকালে ঘুম থেকে উঠে দেখে রাইসা ওর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। আদিত্য ভয় পেয়ে বুকে থুতু দিতে লাগলো। রাইসা হেসে দিল। কিরে, হাসতেছিস কেন? তোর না আজ রেজাল্ট দিবে, তুই এখানে কি করস? রেজাল্ট দেখবি না? দেখবো, ওয়েট, দেখে নেই। আদিত্য ওর ফোনটা বের করে রেজাল্ট দেখে আদিত্য পুরো অবাক হয়ে গেল। আদিত্যর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। কি রে দোস্ত, কান্না করছিস কেন? রেজাল্ট খারাপ করছিস নাকি? দেখি। রাইসা অবাক হয়ে গেল আদিত্যকে শুভেচ্ছা জানাতে। আদিত্য উঠে বলল, তার তো রেজাল্ট দেখা। 3.44 পাইছি। অনেক ভালো পাইছোস, চল আমার সাথে, আজ সিলেট যাবি, চল চল। কেন? ভুলে গেছোস? কেউ একজন আমাকে কি বলেছিল?
আমি ওই ম্যামের বাসায় যাব আর গিয়ে তাকে দেখাবো, তার প্রতিটা প্রশ্নের উত্তর দিব। বাদ দে ভাই, ম্যাম তোকে অনেক ভালোবাসে রে। তুই বুঝলি না তার ভালোবাসা, তার ভালোবাসায় কোনো মিথ্যে ছিল না রে। ওই রাগের বশে তোকে এসব বলেছে। তুই জানিস সেদিন তুই চলে আসার পর ম্যাম আত্মহত্যা করতে গেছিল। আমি তাকে অনেকবার বলতে গিয়েও বলতে পারিনি। কিন্তু বাদ দে, তার উপরে জিদ করে কিন্তু আজ তুই অত ভালো রেজাল্ট করতে পারলি, তাই ওনাকে আরও ধন্যবাদ দেওয়া উচিত। তা ঠিক বলছো। আচ্ছা শোনো, আমি না আজ সিলেট এমনিতে যাব, সবার সাথে দেখা করব, অনেক মিস করছি ওদের। আর রহিম উপরে রাগ আর নাই, তাই ওকে বলবো দেখা করতে। একটা কাজ কর, ঢাকায় সবাই মিট করি, কারণ ঢাকায় আসতে সবার অনেক সুবিধার হবে। ওকে সবাই কোথায় মিট করা যায় বলতো? সিলেট যেতে আরও অনেক সময় লাগবে। একটা কাজ করতে পারিস, আমরা সবাই ভ্রমণ করতে গেলে কেমন হবে? কি কাজ? কখনোই না, আর ভ্রমণ করব না। আচ্ছা নিচে চল, সবাই এসেছে। একবার করে তো যে অবস্থা হলো, আবার নাকি ভ্রমণ? কখনোই না। কি বলি, সবাই এসেছে মানে? আর তুই কখন এসেছিস? সবাই মানে রাত্রি, সাদেক ভাইয়া আর তোর বড় চাচু এসেছে, তোদের নিয়ে যেতে এসেছে। ও আচ্ছা, থাক, আমি ফ্রেশ হয়ে আসছি। আদিত্য উঠে বলল। আদিত্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর দুজন নিচে চলে গেল। নিচে গিয়ে আদিত্য ওর বড় আব্বুকে সালাম করলো। আদিত্য কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো। বড় আব্বু কখন এসেছেন? আমাকে বলে তো আপনাদের নিয়ে আসতাম। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? আমি সকালে উঠে দেখেছি আব্বু তো মিষ্টি কিনতে চলে গেছে খুশিতে। আব্বু তোর উপরে অনেক খুশি। কিভাবে? যাক, আচ্ছা ভাইয়া, আমাকে কিছু টাকা দাও তো, আমার কাছে বেশি টাকা নাই। আচ্ছা পরে দেয়। তা তোমার কি অবস্থা? আমি 4 পয়েন্ট পেয়েছি। যাক, অনেক ভালো রেজাল্ট করছো। আচ্ছা রাইসা, রুমে চলো তো। রাইসা আর আদিত্য আবার রুমে গেল। তারপর এক এক করে সব বন্ধুদের কল দিল। তারপর ওরা ঠিক করলো আগামীকাল দেখা করবে আর একটা বড় পার্টি দিবে। হঠাৎ করেই রাত্রি রুমে এসে বলল, কিসের পার্টি দিবে? তেমন কিছু না, আমরা সব ফ্রেন্ড এক হবো, তাই আর কি। বসো। ও আচ্ছা, তুমি কি আমাদের সাথে যাবে না? হাত যাবে চলে নাকি? হ্যাঁ, আদিবাপুর বিয়ে ঠিক করা হয়েছে। কি? এভাবে চমকে গেলে কেন? না, তোমার আব্বু আসলে আমরা সবাই চলে যাব। কই এমনি? আচ্ছা, তোমরা আজ থাকবে না? না, তোমার আব্বু আসলে আমরা সবাই চলে যাব। ও আচ্ছা। আচ্ছা তোমরা থাকো, আমি যাচ্ছি। আর রাত্রি চলে গেলে আদিত্য আর রাইসা দুজন চিন্তায় পড়ে যায়। আদিত্য রাইসাকে বলল, রাইসা, আদিবা আমাকে ভালোবাসে না রে। আদিত্য, তোকে একটা চিঠি দেওয়ার ছিল, আদিবাগ তোকে দিতে বলছে। আদিত্যর হাতে দিতে আদিত্য পড়তে লাগলো। আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি ভালো আছো। আদিত্য, বিশ্বাস করো আমি ভালো নাই। আদিত্য, আমি আর পারছি না। আদিত্য, আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসায় কোনো অন্যায় নাই, কারণ তুমি আমার স্বামী। তোমাকে ভালোবাসা এটা আমার অধিকার। আদিত্য, আমাদের বিয়ে যেভাবেই হোক না কেন, এটা আমরা অস্বীকার করতে পারি না যে আমরা স্বামী স্ত্রী না। আদিত্য, বিশ্বাস করো, তোমার সাথে 2 রাত কাটিয়ে আমি তোমাকে কখন ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। তোমাকে আমি অনেক মিস করছি। তোমার নাম্বার রাইসার থেকে নিয়েছিলাম, অনেকবার কল দিতে গিয়েও আমি তোমাকে কল দিতে পারি নাই, কারণ তুমি বলেছিলে তোমার গার্লফ্রেন্ড আছে, যার কারণে আমি তোমাদের মাঝে যেতে চাই নাই। বাট যখন দেখলাম তোমার গার্লফ্রেন্ড বলতে নানি, তখন বিশ্বাস করো খুশিতে আমি যেন আত্মহারা হয়ে যাই। কিন্তু রাত্রির সাথে যখন বিয়ের কথা বললে, আমার মনে হচ্ছিল আমার পায়ের থেকে মাটি সরে যাচ্ছে। এইটুকুন পড়ালেখা না দেখে আদিত্য বলল, এটা কেমন চিঠি রে? সরি রে, এটা আমি আদিবাপুর ডায়েরি থেকে নিয়েছি। আরটুকু নিতে ভুলে গেছি, বাকি এতটুকু। বাট এতটুকুতে কি বুঝলি? যাই বুঝি, তুই প্রথমে বলি কে যে আদিবা আমাকে চিঠি দিয়েছে? না হলে তুই পড়তি না, তাই? আচ্ছা শোন, অনেকদিন ধরে আমরা একসাথে ফুচকা খাই না, চল দুইজন খেয়ে আসি। তুই কি মানুষ রে ভাই, নিজের বউয়ের বিয়ে হতে যাচ্ছে আর তুই কি না ফুচকা খেতে যাবি? রাখ, ওর বিয়ে হোক গা, আমাকে একবার বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি? আদিত্য, তুই আসলে একটা বলদ। শোন, মেয়ের বুক ফাটে তো মুখ ফোটে না, বলদ একটা। ওকে চল যাই, খেয়ে আসছি। আদিত্য কিছুক্ষণ ভেবে রাইসাকে নিয়ে বের হয়ে গেল। দুইজন সারাদিন অনেক মজা করলো। দুপুরে বাসায় আসলে দেখলো সবাই রেডি হয়ে গেছে। আম্মু এখন চলে যাবে নাকি? হ্যাঁ, তোর সব
গোছানো হয়ে গেছে, তুই রেডি হয়ে আয়। আম্মু, আমি আর রাইসা আজ যাবো না। আমাদের আগামীকাল একটা কাজ আছে, কাজটা শেষ করে চলে যাব। দুইজন একা একা বাসায় থাকবি? বুয়াকে তো সকালে ছুটি দিয়ে দিয়েছি। সমস্যা নেই আম্মু, আমি রান্না করে নিব। আম্মু বাদ দেন, ও অনেক ভালো রান্না করে। আদিত্য আর রাইসা সবাইকে বিদায় দিয়ে দুইজন দুই রুমে চলে গেল। রাইসা ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে লাগলো, আর এদিকে আদিত্য আদিবার কথা ভাবতে লাগলো আর মনকে সান্ত্বনা দিতে লাগলো। আদিত্য উপায় না পেয়ে আদিবাকে কল দিল। অনেকক্ষণ রিং হলে আদিবা ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো, তুমি? ভালো। তা আপনি নাকি বিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ, তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবে আগামীকাল। আচ্ছা, ফোনটা রাখছি। আদিত্যকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল। আদিত্য অনেকবার কল দিলে আর কেউ ধরল না। আদিত্য বিরক্ত হয়ে ফোনটা রেখে দিয়ে চোখ বন্ধ করে ভাবতে লাগলো। রাতের দিকে আদিত্য রান্না করলো, রাইসা কাজে হেল্প করতে লাগলো। দুইজন রান্না করে খাবার খেয়ে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে উঠে দুইজন সকালের নাস্তা করলো। ওদের পার্টি করার জন্য ক্লাবে চলে গেল। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরতেই দারুণ একটা চিঠির খাম দিল। আদিত্য নেশা করা অবস্থায় খামটা নিয়ে রুমের টেবিলে রেখে খাটের উপরে শুয়ে পড়ল। রাইসা একই অবস্থায় ও রুমে চলে গেল। সকালে ঘুম ভাঙলে আদিত্য ওয়াশরুমে যেতে নেবে, তখন হাতের সাথে খামটা ধাক্কা লেগে পড়ে যায়। আদিত্য খামটা দেখে অবাক হয়ে তুলে খামটা খোলে। আদিত্যের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আদিত্য ভাবতেও পারছে না আদিবা ডিভোর্সের পেপার দিয়ে দিবে। একটা চিঠি দেখলো ছোট কাগজে। আদিত্য পড়তে লাগলো, ডিভোর্স লেটারে সাইন করে দিও, আর আজ আমার বিয়ে, আমি চাই না কোনো ঝামেলা থাক, তাই সাইন করে দিও, ভালো থাকবে। আর তুমি কি আমার বিয়েতে আসবে না? চলে এসেছো এক্স বউয়ের বিয়ের দাওয়াত খেতে? আদিত্য রাগে ঢিল মেরে ফেলে দিল। আর রাইসাকে ডাক দিতেই রাইসা দৌড়ে আসলো। কি হয়েছে রে, এভাবে রেগে আসছিস কেন? রাইসাকে কাগজ দেখালে রাইসাও রেগে গেল। রাইসা কিছু বলবে তার আগেই আদিত্য বলল, ওকে, বিয়ে করাচ্ছি। রাইসা রেডি হোক, এক্ষুনি বের হতে হবে, না হলে ট্রেন মিস করে ফেলবো। আর রাইসা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। আদিত্য রেডি হয়ে ব্যাগ নিয়ে স্টেশন চলে গেল। দুইজন টিকিট কেটে ট্রেনে উঠে পড়ল। 2 ঘন্টার ভেতরে পৌঁছে গেল। স্টেশনে নেমে একটা অটোরিকশা নিয়ে দুইজন চলে গেল। বাসার সামনে নেমে ভাড়া দিয়ে আদিত্য ভেতরে ঢুকতে গেলে দারোয়ান বলল, সবাই জানে আদিবাদের বাসায় গেছেন। তো আর রাইসা বেশ কিছু দূর হেঁটে একটা সিএনজি ভাড়া করে চলে গেল। আদিত্য নেমে গাড়ি ভাড়া দিতেই রেগে দৌড়ে বাসার ভেতরে ঢুকলো। দরজার কাছে গিয়ে জোরে জোরে কলিং বেল বাজাতে লাগলো। দরজা খুলতেই আদিত্য দৌড়ে ভেতরে ঢুকে দেখে আদিবা কবুল বলতে যাবে, তখন আদিত্য বলল, আদিবা। চিৎকার করে আদিবার নাম ধরে ডাক দিলে সবাই পেছনে ঘুরে তাকায়। আদিবা কিছু বলার আগেই আদিত্য রেজিস্ট্রার খাতা নিয়ে ছিঁড়ে ফেলে দেয় আর আদিবার হাত ধরে টেনে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। এইটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আদিত্যের আব্বু তো রেগে আদিত্যকে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। তোমার এত বড় সাহস, তুমি আদিবার গায়ে হাত তুলো? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আর এই সাহস কোথা থেকে পাও যে ওদের রেজিস্ট্রি খাতা ছিঁড়ে ফেলার? আদিত্য চিৎকার করে বলল, আব্বু প্লিজ, তুমি আমাদের মাঝে আসবে না প্লিজ, আমাকে আদিবার সাথে কথা বলতে দাও। এত বড় সাহস তোমার, আমার মুখের উপর কথা বলো? আদিত্য রেগে চিৎকার করে বলল, উফ, আব্বু প্লিজ চুপ করবে? তুমি আমাকে একটু আমার আদিবার সাথে কথা দিতে বলবে প্লিজ? ভাইয়া, তুমি জ্ঞান দিতে এসেছো না? প্লিজ প্লিজ সবাই একটু চুপ করেন দয়া করে। আদিত্য আদিবার কাছে গিয়ে আবার 2টা গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে আদিবার স্বামী আদিত্যের হাত ধরে ধাক্কা মারতে গেলে আদিত্য বলে, দেখেন ভাই, আমাদের মাঝে আসেন না, আপনি দূরে থাকেন, আমার মাথা এখন গরম আছে, না হলে আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। কথাটা বলেই আদিত্যকে মারতে যাবে। আদিত্য হাতটা ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমার স্ত্রীর উপরে হাত তুলবো কিনা কি করো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আপনি নাক গলানোর কে? খবরদার কেউ আমাদের মাঝে আসবেন না, আসলে খুব খারাপ হয়ে যাবে। আদিত্য ওইদিকে খেয়াল না দিয়ে বলল। রাইসা পেপারটা দিয়ে আদিত্য ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে। আদিবার মুখের উপরে ছুঁড়ে মেরে বলল, আমাকে কোন সাহসে তুই ডিভোর্স লেটার পাঠালি? একবার আমার থেকে শুনেছিস আমি কি চাই? তোর সাহস কি করে হয় আমার স্ত্রী হয়ে তুই অন্য কাউকে বিয়ে করতে যাস?
আদিত্য, জাস্ট শেট আপ। তোমার সাথে আমার কোনো সম্পর্ক আর নাই। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। ওয়েট, রাইসা পেপারটা দে তো। তাই জান পাখি, তুমি আমাকে ডিভোর্স দিয়েছো? তা শোনা, তার প্রমাণ কি? এটা তুমি কি করলে? যা করেছি বেশ করেছি। নে তুই এখন বিয়ে কর অন্য কাউকে, যা। তুমি চাওটা কি? হ্যাঁ, আমাকে সুখে থাকতে দেবে না নাকি? আদিত্য প্লিজ, এখান থেকে চলে যাও। আমাকে সুখে থাকতে দাও। আমিও মানুষ আদিত্য। আমি আর এই স্বামী স্ত্রীর নাম থাকতে চাই না। এই বিয়ের কোনো মূল্য নাই। এটা জাস্ট নামের বিয়ে। তাই এইটা থেকে আমাকে মুক্তি দাও। আমি জানি তুমি আমায় কোনোদিন ভালোবাসবে না। তোমার তো ভালোবাসার মানুষ আছে। হাসালি, কি বললি আমার ভালোবাসার মানুষ? তা একবার জানতে চাইছোস আমার ভালোবাসার মানুষটাকে? শোন, আমার ভালোবাসার মানুষ আর কেউ না, তুই একমাত্র তুই, সে মেয়ে যাকে আমি ভালোবাসি। শোন, আমাদের বিয়ে হয়তো আমাদের মতের বিরুদ্ধে হয়েছিল, কিন্তু এখন আমি তোকে ভালোবাসি। আমি বেঁচে থাকতে আমি আমার স্ত্রীকে অন্য কারো হতে দিব না। এসব এখন বলে লাভ নাই। কেমন ভালোবাসো নিজের স্ত্রীকে? হ্যাঁ, যে নিজের স্ত্রীকে কোনোদিন একবার কল দিয়ে বলতে পারো নাই, আদিবা তুমি কেমন আছো, আদিবা তুমি কি চাও, আদিবা তোমাকে আমি ভালোবাসি। আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। একবার আমাকে বলতে পারতে না? কোনোদিন বলো নাই। আর আজ আমার বিয়ে, তখন এসেছে ভালোবাসার কথা শোনাচ্ছে। হুঁ, আমি যখন তোমার জন্য ছটফট করছি তখন কোথায় ছিলে? হ্যাঁ, তুমি এত কিছু বোঝো আর আমার চোখের পানিগুলো দেখে বুঝলে আমি কি চাই? থাক, শোনো, আমি তোমাকে ভালোবাসি না। তুমি এখান থেকে চলে যাও আর আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি তোমার থেকে মুক্তি চাই। আমি জানি তুমি আমাকে ভালোবাসো আদিবা, দেখো আমার ভুল, আমি মানছি যে আমার ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল তোমার খোঁজ খবর নেওয়া, তোমার মনের কথাগুলো বুঝে নেওয়া, তোমাকে বোঝা উচিত ছিল। কিন্তু আদিবা, তুমি কোনোদিনও তো আমায় বলো নাই তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছো। আদিত্য, তুমি আমায় বলেছিলে তুমি আমাকে কোনোদিন স্বামী হিসেবে মানবে না, সেই জন্য আমি তোমাকে কখনো বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি আদিবা। না প্লিজ আদিবা, আমাকে ক্ষমা করে দাও। প্লিজ এই বিয়ে করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যদি বিয়ে করো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আদিবাবু, আদিত্য তোমাকে অনেক ভালোবাসে, তুমি ওকে বুঝতে পারো নাই। দেখো, দুজনের ভুল বোঝাবুঝি হয়েছে, যার কারণে এমন হয়েছে। আর তুমিও তো আদিত্যকে ভালোবাসো। দেখো, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, এটাকে ছোটানো যায় না। দেখো, এইসব মানবিবান রেখে দুজন এক হয়ে যাও। অনেক তো কষ্ট পাইলে, এবার তো এক হয়ে যাও। আর কষ্ট পেতে না চাইলে আদিবা জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, তোমার খবিস বন্ধু যদি আমাকে একবার বলতো, আদিবা, আমার স্ত্রীর অধিকার চাই, আমি আমার স্ত্রীকে পেতে চাই, আমি কি একবারও না করতাম? কিন্তু বদমাইশ আমাকে দেখিয়ে দেখিয়ে আরো রাত্রিকে বিয়ে করতে গেল। ওই আমাকে ভালোবাসে না, ভালোবাসলে কখনোই রাত্রিকে বিয়ে করতে যেত না। আদিত্য আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলো আর বলল, আই এম সরি, আমি তখনও বুঝতে পারিনি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যখন বুঝতে পারি তখন তুমি আমার ভালোবাসা বুঝতে পারোনি। তোমার ব্যবহার দেখে মনে হইতো তুমি আমাকে ভালোবাসো না। তোমার সাথে কথা বলতে গেলে তুমি খালি ডিভোর্সের কথা বলতে। এখন কি আমার দোষ কও? কি করতাম? তুমি তো আমাকে মেনে নিতে না। ওই ন্যাকা কান্না কম করো, দুইজন ছাড়ো, সবাই দেখছি। আদিত্য সাথে সাথে আদিবাকে ছেড়ে দেয়। আদিত্যের আম্মু এসে সোজা গালে থাপ্পড় মেরে দেয়। বাহ, তোরা তো দেখি কম না রে। আদিত্য, তোকে তো বাবা মায়ের বাধ্য ছেলে জানতাম, সেখানে তুই দেখি আমার থেকে এগিয়ে সোজা বিয়ে করে ফেলছস। আমি আপনাদের বলছি, ওদের ভুল বুঝবেন না প্লিজ। না রাইসা, তুই চুপ থাক, আমি বলছি। হ্যাঁ ভাইয়া, আমি খারাপ একটা ছেলে, আমি আগেই বিয়ে করে ফেলেছি। ও ফাম্মু, আমার কথাটা সবাই মনোযোগ দিয়ে শোনো। আদিত্য প্রথম থেকে সব ঘটনা খুলে বলতে লাগলো। সব শুনে সবাই বুঝতে পেরে দুইজনকে মেনে নিল। আদিত্য আর আদিবা দুইজন আদিবার হবু স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেয়। পরে আদিত্য আর আদিবাকে আবারও বিয়ে পড়িয়ে দেয়। আদিত্য আর আদিবার বাসর ঘরে বসে আছে। আদিত্য আদিবার দিকে তাকিয়ে ভাবছে, কি ব্যাপার, বউয়ের কাছে আসবে নাকি সারা তো ওভাবেই দাঁড়িয়ে থাকবে? তোমাকে আমি স্ত্রী হিসেবে মানি না। আদিবা খাট থেকে উঠে রেগে আদিত্যের কলার চেপে ধরে বলল, কি বললি? আমাকে স্ত্রী হিসেবে মানুষ না? ওকে, মানতে হবে না, আমার অধিকার আমি জোর করে খাটাতে পারি। আদিত্যকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। আদিবা আদিবা আদিত্যের উপরে ঝাঁপিয়ে পড়ল। আদিত্য বলল, ওহে নারী, তুই আমার দেহ পাবি, মন পাবি না রে নারী। আমার
মনের দরকার নেই, দেহ পাইলেই চলবে। এ কথা বলেই আদিবা ঝাঁপিয়ে পড়ল। হারিয়ে গেল দুজন সুখের সাগরে। সমাপ্ত।